অন্ধকারের অপদেবী যখন অনেক বছর পরে তার প্রতিহিংসা চরিতার্থ করতে মনুষ্য নারী দেহের থেকে অলৌকিক উপায়ে পুনরায় জন্মগ্রহণ করে, তখন ঠিক কি কি অনর্থ হতে পারে তা জানতে হলে শুনতে হবে আজকের আমাদের নিবেদন শ্রী শঙ্কর সেন শর্মার লেখা ভৌতিক গল্প তামরিষা অন্ধকারের অপদেবী। শুরু হচ্ছে ভৌতিক গল্প তামরিষা অন্ধকারের অপদেবী। জঙ্গলের এই ভগ্নপ্রায় ছোট্ট মন্দিরটা দেখে গাটা একাধারে কেমন যেন ছমছম করে উঠল রোহিণীর। অন্যদিকে মন্দিরটার প্রতি এক তীব্র আকর্ষণ অনুভব করতে লাগলো সে। জঙ্গল ঝোপঝাড়ের মধ্যে কেমন প্রাগৈতিহাসিক দানবের মতো একাকী কত ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে মন্দিরটা। মন্দিরের দেয়ালে দেয়ালে আগাছা আর শ্যাওলা জমে রয়েছে। এখানে ওখানে দেওয়াল ফেটে বেরিয়েছে বট অশ্বত্থের চারা। প্রবেশ পথটা বুনো ঝোপাগাছায় ভরে রয়েছে। ঝোপ জঙ্গলে ঢেকে থাকা পুরো জায়গাটা দেখলেই বোঝা যায় ভাঙাচোরা মন্দিরটা এখন সাপখোপের আস্তানায় পরিণত হয়েছে। গতকালই মনীষের সাথে অন্ধ্রপ্রদেশের এই পাহাড় জঙ্গল সমুদ্রে ঘেরা গ্রাম বালুপাল্লিতে এসেছে সে। বিশাখাপত্তনম থেকে মাত্র 70 কিলোমিটার দূরে এত সুন্দর একটা জায়গা আছে তা ভাবতেও পারিনি রোহিণী। তাই গতকাল বিকেল নাগাদ বালুপাল্লি পৌঁছে সত্যি বলতে মুগ্ধ হয়ে গিয়েছিল সে, সাথে তার স্বামী মনীষও। মধুচন্দ্রিমার পক্ষে একদম আদর্শ জায়গা। ক্যানভাসে আঁকা কোনো শিল্পীর সৃষ্টি কোনো অপূর্ব ছবির মতো এই বালুপাল্লি গ্রাম। একধারে দিগন্ত বিস্তৃত নীল সমুদ্র, অন্যদিকে জঙ্গল ঘেরা পাহাড়, এক কথায় অপূর্ব মেলবন্ধন। বালুপাল্লি গ্রামটা মূলত কয়েক ঘর মৎস্যজীবী পরিবার নিয়ে গঠিত। এখনো টুরিস্ট স্পট হিসেবে সেভাবে চিহ্নিত হয়ে ওঠেনি জায়গাটা। পর্যটক কেন্দ্রের সমস্ত সুযোগ সুবিধাও এখনো তেমনভাবে উপলব্ধ নয়। তবে অন্ধ্রপ্রদেশ সরকার চাইছে এই জায়গায় একটি নতুন পর্যটক কেন্দ্র গড়ে তুলতে। সেই কারণে রাজ্য সরকার ও বেসরকারি উদ্যোগে মাত্র কয়েক মাস হলো এখানে গড়ে উঠেছে নতুন 3 স্টার রিসর্ট, যেখানে ওরা গতকাল অতিথি হয়ে এসেছে। এছাড়াও অন্যান্য উন্নয়নের কাজ চলছে অন্ধ্রপ্রদেশ সরকার ও বেসরকারি উদ্যোগে। ভোরবেলা একাই আশপাশটা ঘুরে দেখতে বেরিয়েছিল সে। মনীষ এখনো ঘুমোচ্ছে। কয়েকবার ডাকার পরে মনীষ ঘুম জড়ানো স্বরে বলেছিল, সবে 5:30 বাজে। কাল এত জার্নি করে এসেছি, এখন ঘুমাও, বিকেলে ঘুরতে যাব না হয় কোথাও। বলেই পাশ ফিরে আবার ঘুমিয়ে পড়েছিল সে। বিরক্ত হয়ে গজগজ করতে করতে একাই বেরিয়ে পড়েছে সে। রিসর্ট থেকে বাইরে বেরিয়ে এসে এদিক ওদিক ঘুরতে ঘুরতে বেখেয়ালে কখন যেন জঙ্গলের ধারে এই ভগ্নপ্রায় মন্দিরটির সামনে পৌঁছে গিয়েছিল রোহিণী। জায়গাটা বেশ নির্জন। চারিপাশে বিশাল বিশাল নাম না জানা অসংখ্য গাছ তাদের শাখা প্রশাখা বিস্তার করে যেন আকাশ ঠেকেছে। চারিদিক সম্পূর্ণ নিস্তব্ধ। এই ভোরবেলাতেও একটা পাখির ডাকও শোনা যাচ্ছে না। কেমন যেন রহস্যময় পরিবেশ। এক দৃষ্টিতে মন্দিরটার দিকে তাকিয়ে থাকতে থাকতে কেমন যেন ঘোর লেগে গেল রোহিণীর। মন্দিরটা যেন ডাকছে তাকে, যেন তার কানে ভেসে আসছে এক অপার্থিব ডাক। আয় আয় না আয়। গায়ে কাঁটা দিয়ে উঠল তার।
অবশ্য পর মুহূর্তেই সে বুঝল এই নির্জন প্রান্তরে গাছের মধ্য দিয়ে হাওয়া প্রবাহিত হওয়ার ফিসফিসে শব্দকেই সে সেই অপার্থিব স্বর বলে মনে করেছে। আসলে এই নির্জন পরিবেশে মনের এমন ভুল হওয়া স্বাভাবিক ব্যাপার। পায়ে পায়ে ঝোপ জঙ্গল পেরিয়ে মন্দিরটার দিকে এগিয়ে যেতে লাগলো সে। মন্দিরের জরাজীর্ণ কাঠের দরজার কড়া দুটোর সাথে জড়িয়ে রাখা রয়েছে একটা অদ্ভুত লাল পাথরের মালা। যদিও বহু বছর ধরে খোলা অবস্থায় পড়ে থাকার কারণে পাথরগুলো তার ঔজ্জ্বল্য হারিয়েছে। পুরু ধুলো আর মাকড়সার জালের আস্তরণ জমে মালাটিকে আর মালা বলে চিনবার উপায় নেই। দরজার ঠিক ওপরে তেল ও লাল সিঁদুর দিয়ে একটা স্বস্তিক চিহ্ন আঁকা, যদিও কালের স্রোতে সেই চিহ্ন আজ অস্পষ্ট। খুব ভালোভাবে না দেখলে সে চিহ্ন বোঝার উপায় নেই। কয়েক মুহূর্ত সেই দরজার সামনে স্থির হয়ে দাঁড়ালো সে। কয়েক মুহূর্ত চিন্তা করে দরজায় জড়ানো মালা খুলে সেটা মাটিতে নামিয়ে রাখল রোহিণী। তারপর সোজা হয়ে দাঁড়িয়ে মৃদু ঠেলা মারল দরজায়, কিন্তু দরজা 1 ইঞ্চিও নড়ল না। বহুদিন বন্ধ থাকায় দরজার কবজাগুলো শক্ত হয়ে আটকে গেছে। ঠোঁট কামড়ে একটু যেন কিছু ভাবল সে, তারপর সজোরে ধাক্কা দিল দরজায়। এবার এক বিশ্রী ক্যাঁচ ক্যাঁচ আওয়াজ তুলে দরজাটা খুলে গেল। সাথে সাথে একরাশ হাড় কাঁপানো ঠান্ডা হাওয়া যেন ঝাঁপিয়ে পড়ল তার ওপর। মন্দিরে প্রবেশ করে কিছুক্ষণ থমকে দাঁড়ালো রোহিণী। ভেতরটা এই সকালবেলাতেও বেশ অন্ধকার। কিছুক্ষণ পর অন্ধকার সয়ে এলে চারিদিকটা তাকিয়ে দেখল সে। মন্দিরের মেঝে প্রায় 1 আঙ্গুল পুরু ধুলোর আস্তরণে ঢাকা। মন্দিরের দেওয়াল, দরজা, ছাদ সর্বত্র ভরে রয়েছে মাকড়সার জালে। দেখেই বোঝা যাচ্ছে বহুদিন কোনো মানুষের পা পড়েনি সেই মন্দিরে। একটা ভ্যাপসা গন্ধে ভরে আছে সম্পূর্ণ মন্দিরটা, আর সেটাই স্বাভাবিক। সামনে বেদির ওপর কোষ্ঠী পাথরে ফুটতিনিক লম্বা একটা অদ্ভুত দর্শন দেবী মূর্তি আবছা বোঝা যাচ্ছে। মূর্তিটিও ধুলো ও মাকড়সার জালে আবৃত। বহুদিন পর আজ প্রথম কোনো মানুষের পা পড়ল এই মন্দিরে। কিন্তু কোন দেবী মূর্তি এটা? এমন কোনো দেবী মূর্তির কথা সে আগে না শুনেছে না দেখেছে। দেবী মূর্তির কোমর পর্যন্ত মানুষ এবং কোমরের নিচ থেকে বাকি অংশ সাপের। সব থেকে অদ্ভুত দেবী মূর্তির চোখ। চোখের মণির জায়গায় বসানো রয়েছে 2টি সবুজ পাথর। অন্ধকারে সেগুলি জ্বলজ্বল করছে। খুব ভয়ঙ্কর মূর্তিটি, দেখলেই কেমন যেন ভয় লাগে। বেশ কিছুক্ষণ এক দৃষ্টিতে দেবী মূর্তির দিকে তাকিয়ে থাকতে থাকতে যেন ঘোর লেগে গেল তার। এই আধো অন্ধকারে কি ভয়ঙ্কর জীবন্ত লাগছে মূর্তিটিকে। মনে হচ্ছে মূর্তিটির জ্বলন্ত চোখ দুটি যেন সাপদের দৃষ্টিতে তাকেই দেখছে, ঠিক যেমন শিকারী নেকড়ে তার শিকারকে দেখে। বুকটা ঢিপ ঢিপ করে উঠল তার। অজানা এক ভয় মুহূর্তে যেন আষ্টে পৃষ্ঠে সাপের মতো জড়িয়ে ধরল তাকে। সে দ্রুত পালাতে চাইল সেখান থেকে, কিন্তু পারল না। বরং কোনো এক অদৃশ্য শক্তি তাকে যেন বাধ্য করল মূর্তিটির কাছে, আরো কাছে এগিয়ে যেতে। একরাশ অনিচ্ছা সত্ত্বেও সে পায়ে পায়ে এগিয়ে গেল মূর্তির আরো কাছে। তখনই একটা ব্যাপার ঘটল। মূর্তির 2 চোখ হঠাৎই জ্বলে উঠল। সম্পূর্ণ মন্দির ভরে উঠল কেমন এক অজানা বুনো সুবাসে। অদ্ভুত মিষ্টি গন্ধ, কেমন যেন নেশা ধরানো। কয়েক মুহূর্তের মধ্যেই সে গন্ধ কেমন যেন আবিষ্ট করে ফেলল রোহিণীর সমস্ত চেতনা। চোখের সামনে থেকে মুছে গেল চেনা পৃথিবী। কয়েক মুহূর্ত মাত্র, তারপরই জ্ঞান হারিয়ে মন্দিরের শক্ত পাথরের মেঝেতে লুটিয়ে পড়ল রোহিণী। সে জানতেও পারল না তার জ্ঞান হারানোর কয়েক মুহূর্ত পরেই বিগ্রহের পেছনের ঘন অন্ধকার থেকে একটা কালো ছায়া বেরিয়ে এসে মিশে গেল তার শরীরে।
কিছুক্ষণের মধ্যে জ্ঞান ফিরে এলো রোহিণীর। ধর্মর করে উঠে বসল সে। একটু আগের সেই নেশা ধরানো সুগন্ধ এখন সম্পূর্ণ মিলিয়ে যায়নি। বাতাসে এখনো সেই সুবাস অল্প ভেসে আসছে। মাথাটা ঝিমঝিম করছে রোহিণীর। তার সাথে ঘাড় আর পিঠের সংযোগস্থলে অসহ্য যন্ত্রণা। কিছুক্ষণ ঝিম মেরে সেখানে বসে রইল রোহিণী। তারপরে অনেক কষ্টে ধীরে ধীরে উঠে দাঁড়ালো। হাতে পায়ে কোনো জোর পাচ্ছে না সে। কি যে হলো তার সাথে! মন্দিরের ভেতরে প্রবেশ করবার পর কি কি ঘটেছে তার সাথে সে কিছুই মনে করতে পারছে না। কেমন ক্লান্ত লাগছে তার শরীর। ক্লান্তিতে ভেঙে পড়েছে সে। ইচ্ছে হচ্ছে এখানেই আবার শুয়ে ঘুমিয়ে পড়তে। অনেক কষ্টে সেই ইচ্ছে দমন করে উঠে দাঁড়ালো সে। মাথা ঘুরছে। কেন এমন হচ্ছে তা বুঝতে পারছে না সে। অনেক কষ্টে টলতে টলতে মন্দিরের বাইরে এসে দাঁড়ালো রোহিণী। এতক্ষণ মন্দিরের প্রায়ান্ধকার অভ্যন্তর থেকে বাইরে দিনের উজ্জ্বল আলোয় আসতেই চোখ যেন ধাঁধিয়ে গেল তার। ডান হাত দিয়ে চোখ আড়াল করে কিছুক্ষণ সেখানে চুপ করে দাঁড়ালো সে। একটু পর বাইরের আলো চোখে সয়ে এলে ধীরে ধীরে এগিয়ে চলল জঙ্গলের নির্গমন পথের দিকে। মনীষ যখন ঘুম থেকে উঠল তখন সকাল 10টা বেজে গিয়েছে। রোহিণীকে না দেখতে পেয়ে সে বেশ অবাক হলো। সে কোন ভোরবেলা একা আশপাশটা দেখতে বেরিয়েছে রোহিণী, এখনো তো ফিরল না। এই অচেনা জায়গায় কোনো বিপদ আপদ হয়নি তো? কথাটা মনে হতেই বুকটা ছ্যাদ করে উঠল তার। তাড়াতাড়ি মোবাইল নিয়ে রোহিণীর মোবাইলে কল করল সে। সাথে সাথে অপর প্রান্ত থেকে যান্ত্রিক রেকর্ডিং কণ্ঠস্বর শোনা গেল। The number you have dialed is out of coverage area. Please try again later. এক রাশ বিরক্তি নিয়ে সে আবারও কল করল রোহিণীকে। তারপরে আবার, কিন্তু প্রতিবারই যান্ত্রিক স্বর একই কথা বারবার বলতে লাগলো। শেষে হাল ছেড়ে দিয়ে মোবাইলটা বিছানায় ছুঁড়ে ফেলে দিল সে। ঠিক তখনই দরজা খুলে প্রবেশ করল রোহিণী। এই কি অবস্থা রোহিণী? সারা শরীর ধুলোয় মাখা, চুল উস্কো খুস্কো, দু চোখ রক্তের মতন লাল, কপাল এক পাশ ফুলে উঠেছে। কোথায় গিয়েছিলে এতক্ষণ? আর আর এ কি অবস্থা তোমার? সে কথার কোনো উত্তর দিল না রোহিণী। ধুলো মাখা অবস্থাতেই বিছানায় চিত হয়ে শুয়ে পড়ল সে। স্ত্রীর এহেন ব্যবহারে খুব অবাক হলো মনীষ। এগিয়ে গিয়ে রোহিণীর গায়ে হাত দিতে চমকে উঠল সে। রোহিণীর গা পুড়ে যাচ্ছে জ্বরে। তাড়াতাড়ি খাটের পাশে ছোট টেবিলটার উপর রাখা ইন্টারকমটার দিকে এগিয়ে গেল সে। না, রিসেপশনে ফোন করে এখনই একটা ডাক্তারের ব্যবস্থা করতে বলি। অবশ্য এই নির্জন জায়গায় ডাক্তার পাওয়া যাবে কিনা কে জানে। নইলে এখনই গাড়ির ব্যবস্থা করে ভাইজ্যাক নিয়ে যেতে হবে রোহিণীকে। ইন্টারকম থেকে রিসেপশনে কল করবার কিছুক্ষণের মধ্যেই চিকিৎসার ব্যবস্থা হয়ে গেল। রিসর্ট থেকে এই সমস্ত ব্যবস্থা করে দিল। বালুপল্লী গ্রামে নতুন একটা স্বাস্থ্য কেন্দ্র হয়েছে। রিসর্ট থেকে সেই স্বাস্থ্যকেন্দ্রের একমাত্র চিকিৎসক ডক্টর ভেঙ্কটরামানকে কল করে দেওয়া হয়েছিল। তিনি এসে রোহিণীকে পরীক্ষা করে ওষুধ দিলেন। বললেন, চিন্তার কিছু নেই, মনে হয় ভাইরাল ফিভার। এই জ্বরটা এখন এদিকে খুব হচ্ছে। ওষুধ দিলাম, আশা করছি 2-1 দিনের মধ্যেই ঠিক হয়ে যাবে। তবে এই 2 দিন ওনাকে একটু সাবধানে রাখতে হবে। আর রাতে যদি জ্বর আসে তবে এই প্যারাসিটামলটা দিয়ে দেবেন। ডাক্তার বিদায় নিয়ে চলে যাবার পর দুপুরের পর ঘাম দিয়ে জ্বর ছেড়েছিল রোহিণীর। ওষুধে কাজ হয়েছে দেখে একটু নিশ্চিন্ত হলো মনীষ। বলল, রোহিণী, কোথায় গিয়েছিলে ভোরবেলা? আমি তো ভীষণ চিন্তায় পড়ে গিয়েছিলাম, তার উপর আবার জ্বরও বাঁধিয়েছ। রোহিণী ফ্যাল ফ্যাল করে কিছুক্ষণ তাকিয়ে রইল মনীষের দিকে। তারপর ধীরে ধীরে বলল, খুব খিদে পেয়েছে, সারাদিন কিছু খাওয়া হয়নি। সে খিদে তো আমারও পেয়েছে খুব।
এতক্ষণ টেনশনে খিদেটা টেরই পাইনি। তাড়াতাড়ি ইন্টারকমে নিজের জন্য হালকা মুরগির ঝোল আর ভাত এবং রোহিণীর জন্য চিকেন স্টু অর্ডার করলো সে। তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়তে হবে, সারাটা দিন যা গেল আজ। কিছুক্ষণ পর কটেজের ডোরবেল বেজে উঠল। খাবার এসে গিয়েছে। তাড়াতাড়ি উঠে দরজা খুলল মনীষ। সামান্য স্টু মুখে তুলতেই প্রচণ্ড বমির উদ্রেক হলো রোহিণীর। খিদেতে পেট জ্বলে যাচ্ছে তার, কিন্তু খেতে পারছে না কিছুতেই। অনেক চেষ্টা করেও এক চামচ স্টু মুখে তুলতে পারল না সে, বরং খাবার দেখেই কেমন যেন গাটা গুলিয়ে উঠছে তার। অথচ পেটে প্রবল খিদে। রোহিণী যে খেতে পারছে না সে বিষয়টাকে পাত্তা দিল না মনীষ। একে জ্বর, তার উপর সারাটা দিন কিছু খায়নি। গা গুলোনো বা বমি পাওয়াটা স্বাভাবিক। সে বলল, ইচ্ছে না করলেও জোর করে খাও, সকাল থেকে তো পেটে কিছু পড়েনি। কিসের একটা অস্বস্তিতে ঘুম ভেঙে বিছানায় উঠে বসল মনীষ। ঘরে একটা 0 পাওয়ারের নীল বাল্ব জ্বলছে। তার মৃদু আলোয় সম্পূর্ণ ঘর ভরে রয়েছে এক মায়াবী নীল স্নিগ্ধ আলোয়। ঘর সম্পূর্ণ নিস্তব্ধ, শুধু শ্বাস প্রশ্বাসের আওয়াজ ছাড়া মৃদু গুঞ্জন তুলে সমস্ত ঘরে শীতল বাতাস ছড়িয়ে এসি চলছে। বালিশের পাশ থেকে মোবাইলটা তুলে সময় দেখল সে। রাত 2:30 বাজে। পাশে শুয়ে থাকা স্ত্রীর দিকে তাকালো মনীষ। সে এখন গভীর ঘুমে আচ্ছন্ন। সারাদিন রোহিণী কোথায় ছিল বা বিধ্বস্ত অবস্থায় কোথা থেকে ফিরেছিল তা জানার ভীষণ কৌতূহল হয়েছিল তার। যদিও আজ সে বিষয়ে কোনো প্রশ্ন তাকে করেনি মনীষ। অবশ্য এই অবস্থায় প্রশ্ন করাও যায় না। সন্ধ্যের দিকে জ্বর ছেড়ে যাবার পর আর জ্বর আসেনি রোহিণীর। যদিও সারাটা দিন, যদিও কোনো একটা ঘোরের মধ্যে ছিল সারাক্ষণ, হয়তোবা ভয় পেয়েছিল। যাক, কি হয়েছিল বা কোথায় গিয়েছিল রোহিণী সে বিষয়ে না হয় কাল সকালে জিজ্ঞেস করবে সে। তার উপর জ্বরও বাঁধিয়েছে। জ্বরের কথা মনে হতেই রোহিণীর কপালে হাত দিল সে। না, জ্বর নেই। একটু নিশ্চিন্ত হলো মনীষ। ঠিক তখনই একটা কেমন যেন বিরক্তিসূচক আওয়াজ করে মনীষের উল্টো দিকে পাশ ফিরে শুল রোহিণী। এটা রোহিণীর একটা স্বভাব, ঘুমের মধ্যে স্পর্শ করলে বিরক্ত হয়। একটু হেসে আদর করে রোহিণীর চুলে বিলি কেটে দিল মনীষ। আর তখনই ঘরের হালকা নীল আলোয় একটা জিনিস দেখে ভীষণ চমকে উঠল সে। দেখল রোহিণীর পিঠ আর ঘাড়ের সংযোগস্থলে ফুলে রয়েছে একটা মাংসপিণ্ড। আয়তনে সেটা একটা পিং পং বলের মতো, একটা সাধারণ টিউমারের মতোই দেখছে, কিন্তু অদ্ভুত হলো সেটা কেমন যেন নড়াচড়া করছে। মনে হচ্ছে সেটা যেন জীবন্ত। কয়েক সেকেন্ড অন্তর সেটা সংকুচিত এবং প্রসারিত হচ্ছে, ঠিক যেন শ্বাস নেওয়ার মতো। এক রাশ বিস্ময় নিয়ে কয়েক মুহূর্ত সেদিকে তাকিয়ে রইল মনীষ। কি এটা? কিছুক্ষণ আগেও তো এই টিউমারটা দেখিনি। হঠাৎ করে টিউমার গজিয়ে উঠলো কি করে? আর তার উপরে এত বড় টিউমার। আর সব থেকে বড় কথা, কোনো টিউমারকে আজ অবধি তো আমি নড়াচড়া বা সংকুচিত প্রসারিত হতে দেখিনি। বিষয়টা শুধু অস্বাভাবিকই নয়, বরং অসম্ভব। না, হানিমুন বেড়ানো সব মাথায় থাক। যেভাবেই হোক কাল রোহিণীকে নিয়ে কলকাতা ফিরতেই হবে। বিস্মিত দৃষ্টিতে সে চেয়ে রইল সেই মাংসপিণ্ডটার দিকে। মাংসপিণ্ডটা কেমন যেন নড়াচড়া করছে ঘাড় এবং গলার সংযোগস্থল জুড়ে। যদিও তাতে রোহিণীর কোনো অসুবিধে হচ্ছে বলে মনে হচ্ছে না। মনীষ এতটাই অবাক যে ভালোভাবে দেখার জন্য লাইট জ্বালানোর কথা সেই মুহূর্তে তার মনেও আসেনি। একরাশ আতঙ্ক আর বিস্ময় নিয়ে সে হতবুদ্ধি হয়ে বসে রইল বিছানার উপর। দুই দিন পর তিলোত্তমায় সন্ধ্যা নেমেছে।
দক্ষিণ কলকাতার একটি বিখ্যাত বেসরকারি হাসপাতালে নিজের শীততাপ নিয়ন্ত্রিত চেম্বারে বসে আয়েশ করে কফির কাপে চুমুক দিতে দিতে পরের দিনের অপারেশনের লিস্টে চোখ বোলাচ্ছিলেন কলকাতা তথা দেশের একজন বিখ্যাত টিউমার বিশেষজ্ঞ ডক্টর অলোক যোশী। মাত্র আধ ঘন্টা আগে আজকের শেষ অপারেশন সম্পন্ন করে নিজের চেম্বারে এসেছেন তিনি। এমন সময় টেবিলের ওপর রাখা সেলফোনটা একটা মিষ্টি আওয়াজে বেজে উঠল। বিরক্ত মুখে সেদিকে তাকাতে দেখলেন সৌমেন অর্থাৎ ডক্টর সৌমেন ঘোষ ফোন করেছে। ডক্টর সৌমেন ঘোষও এই হসপিটালের ডাক্তার এবং কয়েক বছরের জুনিয়র। কিন্তু এই সময় সৌমেন ফোন করছে কেন? কল রিসিভ করতেই অপর প্রান্ত থেকে সৌমেনের উত্তেজিত কণ্ঠস্বর শোনা গেল। স্যার, এই সময় আপনাকে ফোন করার জন্য দুঃখিত, কিন্তু বিষয়টা সত্যিই গুরুত্বপূর্ণ। আসলে আজ আমার আন্ডারে একজন পেশেন্ট ভর্তি হয়েছে, আমার মনে হয় আপনি তাকে একবার দেখতে চাইবেন। হ্যালো সৌমেন, তুমি তো জানো আমি খুব ব্যস্ত। এই সময় আমার পাহাড় সমান কাজ। তাছাড়া আজ আমার ব্যক্তিগত একটা কাজ রয়েছে, একটু পরেই বেরিয়ে যাব। স্যার, আসলে এমন অদ্ভুতুরে কেস, তবে স্যার আমি নিশ্চিত আপনি এই পেশেন্টকে দেখতে চাইবেন। আসলে বিষয়টা খুবই অদ্ভুত। মেয়েটি অর্থাৎ পেশেন্ট একটা টিউমার হয়েছে ঘাড় এবং গলার সংযোগস্থলে। এক্স্যাক্টলি প্রবলেমটা কি আমায় বলবে? স্যার, টিউমারটা নড়াচড়া করছে, মনে হচ্ছে যেন যেন চামড়ার ঠিক নিচে কিছু নড়াচড়া করছে, মনে হচ্ছে যেন টিউমারটা জীবন্ত। হোয়াট? ইয়েস স্যার, আমার এই এত বছরের ডাক্তারি জীবনে এমন ঘটনা প্রথমবার। ডক্টর যোশীর আজ সারাটা দিন কেটেছে ভীষণ ব্যস্ততার মধ্যে। বেশ কয়েকটি অপারেশন করেছেন, তাছাড়া ওপিডিতে রোগীও দেখেছেন বিস্তর। খুব ক্লান্ত লাগছে, কিন্তু ডক্টর সৌমেনের পেশেন্টের ব্যাপারে কৌতূহল হচ্ছে খুব। জীবন্ত টিউমার, এইরকম কোনো টিউমারের সম্বন্ধে ডাক্তারি শাস্ত্রে কিছু পড়েছেন বলেও তো মনে পড়ছে না তার। এমন আবার হয় নাকি? মোবাইল কানে ধরে এইসব চিন্তায় ডুবে গিয়েছিলেন তিনি। সম্বিত ফিরল অপর প্রান্তে থাকা ডক্টর সৌমেনের কথায়। হ্যালো স্যার, আপনি শুনতে পাচ্ছেন? স্যার, আমি আসছি। পেশেন্ট কোথায় রয়েছে? 9th ফ্লোর, কেবিন নাম্বার 336। কল ডিসকানেক্ট করে চেম্বার থেকে বেরিয়ে লিফটের দিকে এগোলেন ডক্টর যোশী। রোহিণীর দিকে তাকিয়ে ডক্টর যোশী বললেন, একটু সামনের দিকে ঝুঁকে আসুন। হ্যাঁ, আমি টিউমারটা একটু দেখব। সামনের দিকে ঝুঁকে এলো রোহিণী। ওর ঘাড়ের পেছনের চুলগুলো উঁচু করে ধরলেন ডক্টর যোশী। পর মুহূর্তে তার মুখ থেকে বেরিয়ে এলো একটা বিস্ময়সূচক ধ্বনি। তার মুখে দুশ্চিন্তার ছাপ স্পষ্ট। গলা ও ঘাড়ের সংযোগস্থলে একটা টেবিল টেনিস বলের থেকেও সামান্য বড় মাংসপিণ্ড উঁচু হয়ে আছে। সেটা দেখতে সাধারণ টিউমারের মতো হলেও আলাদা কিছু বিশেষত্ব আছে তার মধ্যে। টিউমারটা দেখে শুধু এটাই মনে হচ্ছে না যে জীবন্ত কিছু নড়াচড়া করছে চামড়ার ভেতরে, তার সাথে প্রতি 8-10 সেকেন্ড অন্তর সেটা সংকুচিত এবং প্রসারিতও হচ্ছে। মনে হচ্ছে যেন সেটা শ্বাস নিচ্ছে। ব্যাপারটা বেশ অস্বাভাবিক। তাছাড়া আরও কিছু বিশেষত্ব রয়েছে টিউমারটিতে, কিন্তু কি সেই বিশেষত্ব এই মুহূর্তে ঠিক করে বুঝে উঠতে পারলেন না দেশের অন্যতম সেরা টিউমার বিশেষজ্ঞ ডক্টর আলোক যোশী। রোহিণীর দিকে তাকিয়ে প্রশ্ন করলেন, কদিন ধরে টিউমারটা আছে? এবারে উত্তর দিল রোহিণীর মাথার কাছে দাঁড়িয়ে থাকা মনীষ। তাও 3 দিন হবে। চোখ তুলে অবিশ্বাসের দৃষ্টিতে মনীষের দিকে তাকালেন ডক্টর যোশী। বিস্মিত গলায় বললেন, 3 দিন? আপনি নিশ্চিত? গত শনিবার রাতে আমি প্রথম ওটাকে লক্ষ্য করি। তার আগে তো এমন কিছু ছিল না ওখানে। কেমন যেন হঠাৎ করেই গজিয়ে উঠেছে ওটা। আচ্ছা, টিউমারটা যখন দেখলেন তখন ওটা কেমন ছিল? মানে কত বড় ছিল? আর ব্যথা হয়?
ডাক্তারবাবু, ব্যথা নেই, তবে ঘাড়টা ভীষণ ভারী লাগে, যেন কেউ কোনো বোঝা চাপিয়ে দিয়েছে ঘাড়ের ওপর। আর আর 3 দিন আগে যখন আমি প্রথম ওটাকে দেখি, তখন ওটা একটা পিং পং বলের মতন সাইজ ছিল, প্রতিদিনই একটু একটু করে বাড়ছিল। তবে গত শনিবার যখন প্রথম টিউমারটা দেখি, তার আগে প্রবল জ্বর হয়েছিল ওর। শারীরিক কোনো অসুবিধা, যেমন ক্লান্ত লাগা বা অন্য কিছু? না, তবে কিচ্ছু খেতে পারছি না, খাবার দেখলেই বমি চলে আসছে। শুধু তাই নয়, জল পর্যন্ত পান করতে পারছি না। কত 3 দিন না জল না খাবার, কিছুই খেতে বা পান করতে পারছি না। ডক্টর যোশী একটু চিন্তিত মুখে ডক্টর সৌমেনের দিকে চাইলেন, বললেন, আচ্ছা, এক্স রে আর স্ক্যান রিপোর্টটা দেখি। হাতের ফাইল থেকে এক্স রে প্লেট ও স্ক্যান রিপোর্ট বার করে এগিয়ে ধরলেন ডক্টর সৌমেন। এক্স রে প্লেট উঁচু করে জ্বলতে থাকা টিউবলাইটের দিকে ধরলেন ডক্টর যোশী। রোহিণীর মাথার খুলির একটা পাশ দেখা যাচ্ছে পেছন থেকে। টিউমারটা বোঝা যাচ্ছে পরিষ্কার, বেশ বড় একটা কালো পিণ্ড। আঁশের বদলে জট পাকিয়ে রয়েছে কিছু চামড়া আর হাড়। দেখে মনে হচ্ছে যেন ঘাড়ের সাথে মাংসপিণ্ডটাকে আটকে রেখেছে একটা শিকড়। একরাশ বিস্ময় নিয়ে এক্স রে প্লেটটা দেখতে দেখতে নিজের মনে বিড়বিড় করলেন ডাক্তার যোশী। কি এটা? এটাকে তো টিউমার বলে মনে হচ্ছে না। এই জিনিস তো আমার ডাক্তারি জীবনে কখনো দেখিনি। এক্স রে প্লেট সরিয়ে এবার স্ক্যান রিপোর্ট দেখলেন তিনি। পর মুহূর্তেই প্রবল আতঙ্কে তার চোখ বড় বড় হয়ে গেল। এতক্ষণ টিউমারটির যে বিশেষত্ব তিনি বুঝে উঠতে পারছিলেন না, এখন তা বুঝতে পেরেছেন তিনি। এটা কোনো টিউমার নয়, এটা তো, কিন্তু সে তো অসম্ভব। প্রবল বিস্ময়ে তিনি তাকালেন ডক্টর সৌমেনের দিকে। ডক্টর সৌমেন মাথা ঝাঁকিয়ে নীরব সম্মতি জানালো। একটা দীর্ঘশ্বাস ছেড়ে মনীষের দিকে ফিরলেন তিনি। আসুন আমার সাথে, বলে ডক্টর সৌমেনকে এগিয়ে নিয়ে গেলেন কেবিনের বাইরে করিডোরের দিকে। চিন্তিত মুখে তাকে অনুসরণ করল মনীষ। করিডোরে দাঁড়িয়ে মনীষের দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ছেড়ে ডক্টর যোশী বললেন, প্রতিদিন টিউমারটা বড় হচ্ছে, ব্যাপারটা আমার চিন্তাজনক মনে হচ্ছে। যত তাড়াতাড়ি সম্ভব অপারেশন করে টিউমারটা বাদ দিতে হবে। ব্যাপারটা ঝুঁকিপূর্ণ, কিন্তু সেটুকু রিস্ক নেওয়া ছাড়া কোনো উপায় নেই। আপনার কোনো আপত্তি নেই তো? কথাটা শুনে থমকালো মনীষ। ডাক্তার যোশীর এই কথাটা শুনে আতঙ্কে আর দুশ্চিন্তায় তার বুকটা ধড়াস করে উঠল। মুহূর্তে রোহিণীর জন্য দুশ্চিন্তা বেড়ে গেল কয়েক গুণ। নিজেকে সামলে উত্তর দিল মনীষ, হ্যাঁ, না না না, আপত্তি নেই কোনো। যেটা আপনার ভালো মনে হয় সেটাই করুন। ডাক্তার সৌমেনকে নিয়ে নিজের চেম্বারে ফিরে এলেন ডক্টর যোশী। ভীষণ ক্লান্ত লাগছে তার উপর এইমাত্র যা দেখলেন তা অবিশ্বাস্য। ইন্টারকমে 2টো কফির অর্ডার দিয়ে নিজের চেয়ারে হেলান দিয়ে ডাক্তার সৌমেনের দিকে তাকালেন তিনি। বললেন, জিনিসটা টিউমার বলে মনে হচ্ছে না সৌমেন? ইয়েস স্যার, শুধু এক্স রে কেন, স্ক্যান ও অন্যান্য রিপোর্টগুলি দেখে মনে হচ্ছে ওটা একটা ভ্রূণ। ওর মধ্যে কোনো টিস্যুই নেই, যা আছে চামড়া আর হাড়ের একটা পিণ্ড। আর ভ্রূণটা প্রতিনিয়ত বেড়ে চলেছে স্যার। স্যার, বিষয়টা অবিশ্বাস্য মনে হলো সত্যি। এই কারণেই আমি মেয়েটির হাজবেন্ডকে এই ব্যাপারটা এখনো খুলে বলিনি। যদি বলতাম যে আপনার স্ত্রীর ঘাড়ে একটা শিশু বেড়ে উঠছে, তবে তো আমার মস্তিষ্কের সুস্থতা সম্পর্কে সন্দেহ জাগত। আর যাক, তুমি সমস্ত রিপোর্ট আর অন্যান্য বিষয় দেখো। আজ মঙ্গলবার, আগামী শুক্রবার আমি অপারেশন করব। ডাক্তার সৌমেন সম্মতি জানিয়ে চলে গেলে চেয়ারে শরীর এলিয়ে চোখ বুঝে গভীর চিন্তায় ডুবে গেলেন ডক্টর যোশী। এই রোহিণী নামের পেশেন্টের কেসটা ভীষণভাবে ভাবাচ্ছে আমাকে। বিষয়টা শুধু অস্বাভাবিক নয়, অসম্ভব, আর সেটাই ভাবাচ্ছে। এইসবই চিন্তা করছিলেন ডাক্তার যোশী।
হঠাৎ টেবিলের ওপর রাখা মোবাইলটা মিষ্টি সুরে বেজে তার চিন্তায় ছেদ ঘটালো। মোবাইলটা তুলে স্ক্রিনে ফুটে ওঠার নাম্বারটা দেখলেন তিনি। তার বন্ধু প্রফেসর সোহম ভুরে ফোন করেছে। তার এই বন্ধুটি কলকাতা ইউনিভার্সিটির ইতিহাসের অধ্যাপক, একটু পাগলাটে। অবশ্য তার বন্ধু যে পাগলাটে এটা একেবারেই তার নিজস্ব ধারণা, কারণ নামকরা ইতিহাসের অধ্যাপক হওয়া সত্ত্বেও তার বন্ধু প্যারানর্মাল বিষয়ে চর্চা করেন। এই একবিংশ শতাব্দীতে মানুষ যখন বিজ্ঞানের শীর্ষে পৌঁছে গেছে, তখন তার এই বন্ধু অলৌকিক ভূত প্রেত বিষয়ে চর্চা করছে। এটা পাগলামো ছাড়া আর কি। ফোন রিসিভ করতেই প্রফেসর সোহমের ভারী কণ্ঠস্বর। কিরে শালা, হ্যাঁ কখন এলি? প্রথমটা একটু থতমত খেয়ে গেলেও পর মুহূর্তে তার মনে পড়ল আজ তো সোহমের বিবাহ বার্ষিকী, আজ তার সোহমের বাড়িতে নিমন্ত্রণ। আসলে রোহিণী নামের ওই পেশেন্টের কেসটা নিয়ে চিন্তা করতে করতে সোহমের বিবাহ বার্ষিকী নিমন্ত্রণের কথাটা ভুলেই মেরে দিয়েছিলেন তিনি। তাড়াতাড়ি জিভ কেটে বললেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তো বেরোচ্ছি বলে উঠে পড়লেন তিনি। আজ তার ও তার স্ত্রী মহিমা দুজনেই নিমন্ত্রিত ছিলেন, কিন্তু মহিমা দিন তিনেক আগে বাপের বাড়ি নাগপুরে গিয়েছে। অগত্যা আজ তিনি একাই যাবেন। অবশ্য তার আগে একবার অ্যাপার্টমেন্টে ফিরতে হবে। ফ্রেশ হয়ে গড়িয়াহাট থেকে গিফট কিনে সোজা সোহমের বাড়ি। ডাক্তার যোশী সোহমের পার্ক সার্কাসের বাড়িতে গিয়ে যখন পৌঁছলেন, তখন রাত 8:30 বেজে গিয়েছে। কয়েকজন বন্ধু বান্ধব নিয়ে ছোট্ট ঘরোয়া অনুষ্ঠান। সদ্য কেনা ফুলের বুকে এবং গিফটটা সোহমের স্ত্রী সরোজিনীর হাতে তুলে দিয়ে দুজনকে শুভেচ্ছা জানিয়ে বললেন, মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে ভাবি। এতক্ষণে এসে এখন শুভেচ্ছা জানাচ্ছিস? সত্যি? আরে না রে, অনেক আগেই বেরোচ্ছিলাম, কিন্তু এত অদ্ভুত একটা কেস এলো যে কি বলবো তোকে। স্টোরি ম্যান, স্টোরি। হ্যাঁ, আবার গল্প দিচ্ছিস? না রে, গল্প নয়, সত্যি কত অদ্ভুত ঘটনা ঘটে যে পৃথিবীতে। আর তাছাড়া তুই হয়তো তোর রিসার্চের সাবজেক্ট পাবি। এমনিও তো তুই প্যারানর্মাল ইনভেস্টিগেটর। রহস্যের গন্ধ পেয়ে চকচক করে উঠল প্রফেসর ভুরের মুখ। সরোজিনী কপট ধমক দিয়ে বললেন, থামো তো এখন, ওসব পরে হবে। খাওয়া দাওয়া শেষ হতে হতে রাত 11টা বেজে গেল। সোহম ও সরোজিনীর কাছে বিদায় নিয়ে বেরোবার সময় সোহম বলল, হ্যাঁ রে, তুই কি যেন অদ্ভুত ঘটনার কথা বলছিলি? তোর মাথায় এখনো সেই কথা ঘুরছে? হ্যাঁ, বিষয়টা অদ্ভুত বটেই, কিন্তু আস্থা আজ রাত হয়ে গেছে। তাছাড়া তোরাও ক্লান্ত, অন্য একদিন না হয় বলবো ঘটনাটা। ধুস, কোথায় রাত? কলকাতার হিসেবে রাত 11টা মানে তো সবে সন্ধে, আর গিন্নি তো বাপের বাড়ি। আরে এত তাড়াতাড়ি বাড়ি ফিরে কি করবি? তার থেকে বরং বিয়ার পান করতে করতে তোর অদ্ভুত ঘটনাটা শোনা যাক। হ্যাঁ, তাছাড়া তুই তো জানিস, রহস্যের গন্ধ পেলে আমার মাথা ঠিক থাকে না। মৃদু হেসে সম্মতি জানিয়ে ড্রয়িং রুমে সোফায় এসে বসলেন ডক্টর যোশী। কিছুক্ষণের মধ্যেই শেষ অতিথিকে বিদায় জানিয়ে তার উল্টো দিকের সোফায় এসে বসলেন প্রফেসর ভুরে ও তার স্ত্রী সরোজিনী। ডাক্তার যোশীর দিকে একটা বিয়ারের ক্যান এগিয়ে দিতে দিতে সোহম বললেন, নে, এবার শুরু কর। বিয়ারের ক্যানে একটা চুমুক দিয়ে ডক্টর যোশী বলতে শুরু করলেন, জ্যান্ত টিউমারের কথা কখনো শুনেছিস? আজ একজন পেশেন্ট দেখলাম, একটা মেয়ে, ওই 23-24 বছর বয়স হবে। মেয়েটির গলা আর ঘাড়ের সংযোগস্থলে একটা টিউমার হয়েছে। মজার ব্যাপার, টিউমারটা নড়াচড়া করে। শুধু তাই নয়, সেটা সংকুচিত প্রসারিত হয়। মনে হয় যেন সেটা নিঃশ্বাস নিচ্ছে। আর আরো আজব ব্যাপার, টিউমারটা গজিয়েছে মাত্র 3 দিন আগে। তাই আমরা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করলাম, স্ক্যান, এক্স-রে, সবকিছু। কিছুক্ষণ আগেই রিপোর্ট দেখলাম। আর জানি সব থেকে অদ্ভুত বিষয়টা কি? ওটা কোনো টিউমার নয়, ওটা একটা মানব ভ্রূণ।
কোনো মানুষের গলা ও ঘাড়ের সংযোগস্থলে একটি মানব শিশু বেড়ে উঠছে, এটা শুধু অদ্ভুতই নয়, অসম্ভব। কিন্তু বিষয়টা আমি নিজের চোখে দেখেছি। ডক্টর যোশীর কথা মন দিয়ে শুনছিলেন প্রফেসর ভুরে ও তার স্ত্রী সরোজিনী। তাদের দুজনেরই চোখ উত্তেজনায় বড় বড় হয়ে গিয়েছে। বিয়ার্ডের ক্যান্টার টেবিলের ওপর রেখে সোফা ছেড়ে প্রায় লাফ দিয়ে উঠলেন প্রফেসর সোহম ভুরে। প্রায় ছুটে গেলেন ভেতরের স্টাডির দিকে। প্রফেসর ভুরের এহেন ব্যবহারে বেশ হকচকিয়ে গেলেন ডক্টর যোশী। সোহম ফিরে এলেন কয়েক মুহূর্ত পর। ডক্টর যোশী দেখলেন সোহমের হাতে একটি বই। দেখেই বোঝা যাচ্ছে বইটি বেশ পুরনো। সোফায় বসে বইটির জীর্ণ পাতা খুব সাবধানে উল্টাতে উল্টাতে প্রফেসর ভুরে বললেন, হ্যালো, এই বইটা ইউনিভার্সিটি লাইব্রেরিতে পেয়েছিলাম। প্রায় 90 বছর আগে লন্ডন থেকে প্রকাশিত হয়েছিল একটাই এডিশন। বইটার লেখক ডক্টর হেনরি কে রাদারফোর্ড। সাল 1920 থেকে 1925 পর্যন্ত দক্ষিণ ভারতের বিশাখাপত্তনমের কাছে কোনো এক জায়গায় উনি মেডিকেল অফিসার ছিলেন। সেখানে ঘটে যাওয়া ভয়ঙ্কর অভিজ্ঞতা তিনি লিপিবদ্ধ করেছিলেন ডায়েরিতে। পর ইংল্যান্ডে ফিরে তিনি তার অভিজ্ঞতা বই আকারে প্রকাশ করেন। বিষয়টা হচ্ছে, তুই যা যা বললি তোর পেশেন্ট সম্পর্কে, ঠিক তাই ঘটে গেছিল আজ থেকে 101 বছর আগে, 1922 সালে। শোনালো, আমি জানি তুই আমার এইসব প্যারানর্মাল চর্চা ইত্যাদি বিশ্বাস করিস না, বরং হাসাহাসি করিস। কিন্তু বিশ্বাস কর, এই মুহূর্তে আমি তোকে যা বলবো তা অক্ষরে অক্ষরে সত্যি। আমি তোকে গ্যারেন্টি দিয়ে বলছি, ভীষণ বিপদ ঘনিয়ে আসছে, যে বিপদ থেকে মুক্তি পাওয়া প্রায় অসম্ভব। প্রফেসর ভুরের কণ্ঠে এমন কিছু ছিল যা ডাক্তার যোশীর মন বিশ্বাস করতে চাইছে, কিন্তু তার বিজ্ঞান মনস্ক মস্তিষ্ক তা মানতে চাইছে না। বেশ কিছুক্ষণ মন আর মস্তিষ্কের এই পারস্পরিক সংঘাতে শেষ অবধি জিতল মস্তিষ্ক। ডাক্তার যোশী সোফা ছেড়ে উঠতে উঠতে বললেন, আচ্ছা, আজ চলি রে, কাল আবার ভরা শিডিউল, অপারেশনও রয়েছে কয়েকটা। গুড নাইট। গুড নাইট। প্রফেসর ভুরে মৃদু হাসলেন। তারপর হাতের বইটি ডক্টর যোশীর দিকে এগিয়ে দিতে দিতে বললেন, বইটা তোর কাছে রাখ, যদি মনে হয় পড়িস, না হয় কোনো ফিকশন গল্প হিসেবেই পড়িস। আর হ্যাঁ, তোর এই পেশেন্টকে 2টো প্রশ্ন জিজ্ঞেস করিস তো। সে প্রতিদিন কোনো দুঃস্বপ্ন দেখছে কিনা, আর কিছু খেলে বা পান করলে বমি হয়ে যাচ্ছে কিনা। জাস্ট এই 2টো প্রশ্ন। শেষ প্রশ্নটাতে থমকে গেলেন ডক্টর যোশী। রোহিণী নামের এই পেশেন্ট দুঃস্বপ্ন দেখে কি দেখে না তা তিনি জানেন না, কিন্তু পেশেন্ট যে কিছু খেতে পারছে না তা তিনি জানেন। আর সব থেকে অদ্ভুত বিষয় যে এই পেশেন্ট কিছু খেতে বা পান করতে পারছে না, তাতে তার কোনো অসুবিধে হচ্ছে না, এমনকি তার ওজনও বিন্দুমাত্র কমেনি। কিন্তু কিভাবে তা সম্ভব হচ্ছে তা জানেন না ডক্টর যোশী। কিন্তু এই মুহূর্তে মনের ভাব মুখে প্রকাশ করলেন না ডক্টর যোশী। মৃদু হেসে বললেন, মেডিকেল সায়েন্সে এমন অনেক রকম ঘটনা অতীতে ঘটেছে, ভবিষ্যতেও ঘটবে। এগুলো কোনো অলৌকিক বিষয় নয়। তাছাড়া আগামী শুক্রবার অপারেশন করে দেবো। ওই টিউমার বা ভ্রূণ যাই বলিস না কেন, বাদ দিয়ে দেবো। পারবি না, আরে পারবি না, অপারেশন করতে পারবি না। মিলিয়ে নিস আমার কথা। আর কিছু কথা না বলে বইটা টেবিলের উপর রেখেই সোহমের বাড়ি থেকে বেরিয়ে গাড়িতে উঠলেন ডক্টর যোশী। তার মনটাও একটু খারাপ লাগছে। বন্ধুর বিশ্বাসকে এভাবে আঘাত করা তার ঠিক হয়নি, কমপক্ষে আজকের এই বিশেষ দিনে তো একেবারেই নয়। আসলে একদিকে তার বিজ্ঞান মনস্ক মন, অপরদিকে এই সমস্ত অদ্ভুত ঘটনা তাকে ভীষণভাবে বিভ্রান্ত করে তুলেছে। পরদিন সকালে হসপিটালে পৌঁছেই রোহিণীকে দেখতে পেলেন ডক্টর যোশী। গতকাল সারা রাত রোহিণীর বিষয়টা নিয়ে অনেক ভেবেছেন তিনি, কিন্তু কোনো কুল কিনারা করতে পারেননি। সৃষ্টির নিয়ম অনুযায়ী জরায়ু মানুষসহ বিভিন্ন স্তন্যপ্রায়ী প্রাণীদের জননতন্ত্রের একটা প্রধান অংশ। গর্ভকালে এই জরায়ুর মাধ্যমে গর্ভস্থ ভ্রূণ বড় হতে থাকে, কিন্তু এক্ষেত্রে তা ঘটেনি। বরং এক্ষেত্রে যেন সৃষ্টির নিয়মকে চ্যালেঞ্জ করা হয়েছে।
জীবনে প্রথমবার বন্ধু সোহমের বলা কথা বিশ্বাস করতে ভীষণভাবে মন চাইছিল তার। আজ রোহিণীকে দেখে ভীষণ চমকে উঠলেন ডক্টর যোশী। রোহিণীর ঘাড়ের ওপর মাংসপিণ্ডটা আজ একটা ফুটবলের আকার নিয়েছে, যার ফলে মাথা তুলতে পারছে না রোহিণী। তার চোখ মুখ কুঁচকে গেছে, বোঝাই যাচ্ছে ভীষণ যন্ত্রণা হচ্ছে তার। ফ্যাল করে রোহিণীর দিকে কিছুক্ষণ তাকিয়ে রইলেন তিনি। গতকাল রাতেই তো মাংসপিণ্ডটা আকারে একটা টেনিস বলের বেশি ছিল না, আর এখন মাত্র কয়েক ঘন্টায় সেটা এত বড় আকার নিয়েছে, কি করে সম্ভব? ধপ করে সামনে রাখা চেয়ারে বসে পড়লেন তিনি। তার বিচার বুদ্ধি সব গুলিয়ে গেছে। কি হচ্ছে সব? এই পরিস্থিতিতে শুক্রবার পর্যন্ত অপেক্ষা করা যাবে না। আজই অপারেশন করে কেটে বাদ দিতে হবে এটাকে, নইলে খুব দেরি হয়ে যাবে। এখনই দরকারের টেস্টগুলো করিয়ে নেওয়া দরকার। বেরিয়ে যেতে যেতে হঠাৎ থমকে দাঁড়িয়ে পড়লেন ডক্টর যোশী। একটু ইতস্তত করে মৃদুস্বরে জিজ্ঞেস করলেন, মিসেস সেনগুপ্ত, আপনি কি টিউমারটা হওয়ার পর থেকে প্রতি রাতে ঘুমের মধ্যে দুঃস্বপ্ন দেখেছেন? অপারেশন থিয়েটার থেকে বেরিয়ে উদ্বিগ্ন মুখে নিজের চেম্বারে গিয়ে বসলেন ডক্টর যোশী। নিজেকে ভীষণ অসহায় মনে হচ্ছে তার। সমস্ত টেস্ট করিয়ে রিপোর্ট পেতে বিকেল 5টা বেজে গিয়েছিল। রিপোর্ট সমস্ত নর্মাল। সন্ধে 7:30 নাগাদ রোহিণীকে নিয়ে যাওয়া হয়েছিল অপারেশন থিয়েটারে। কিন্তু গোল বাঁধল যখন অপারেশনের যাবতীয় প্রস্তুতি সেরে অপারেশন টেবিলে ডক্টর যোশী মাংসপিণ্ডটা কেটে বাদ দিতে গেলেন। রোহিণীর পালস রেট আর শ্বাস প্রশ্বাস এতটাই দুর্বল হয়ে গেল যে আরেকটু দেরি হলে তাকে আর বাঁচানো যেত না। শুধু তাই নয়, অপারেশনের আগের মুহূর্তে মাংসপিণ্ডটির নড়াচড়া প্রবল বেড়ে গিয়েছিল। বাধ্য হয়ে অপারেশন বন্ধ করে দিতে হয়েছিল ডক্টর যোশীকে। বিষয়টা এবারে ভাবাচ্ছে তাকে। বারবার বন্ধু প্রফেসর ভুরের বলা কথাগুলো মনে পড়ছে তার। আজ সকালে যখন পেশেন্টকে প্রফেসর ভুরের বলা সেই প্রশ্ন জিজ্ঞেস করেছিলেন যে সে কোনো দুঃস্বপ্ন দেখছে কিনা, তার উত্তরে অত যন্ত্রণার মধ্যেও ডাক্তার যোশীর দিকে তাকিয়ে যেন একবার শিউরে উঠেছিল সে। যন্ত্রণা কাতর মুখে জানিয়েছিল, হ্যাঁ ডাক্তারবাবু, একটাই স্বপ্ন। একটা নিশ্চিদ্র অন্ধকার ঘরে পাথরের বেদির ওপর আমি শুয়ে রয়েছি, আর আমাকে অবলম্বন করে পায়ের দিক থেকে উঠে একটি বিশাল সাপ আমাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরছে। সেটা আমি ভয়ে চিৎকার করে উঠতে চাইছি, কিন্তু পারছি না। মনে হচ্ছে যেন আমার অস্তিত্ব ধীরে ধীরে গ্রাস করে নিচ্ছে এই সাপটা। কি ভয়ঙ্কর! আর কিছু কথা না বলে মাথা নাড়িয়ে ঘর ছেড়ে বেরিয়ে গিয়েছিলেন ডাক্তার যোশী। তার বন্ধু প্রফেসর ভুরের কথা এভাবে অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে কি করে? তবে কি সত্যি কোনো অতিলৌকিক ঘটনা ঘটছে? বিশ্বাস অবিশ্বাসের দোলাচলে দুলতে লাগলেন ডাক্তার যোশী। ঘণ্টাখানেক পর আবার রোহিণীর কেবিনে প্রবেশ করলেন ডাক্তার যোশী। বিছানায় দরজার দিকে পাশ ফিরে কাত হয়ে চোখ বন্ধ করে শুয়ে আছে রোহিণী। বেচারি ওই বিশাল মাংসপিণ্ডটার জন্য ঠিকভাবে শুতেও পারছে না। আর তিনি এত অভিজ্ঞ ডাক্তার হওয়া সত্ত্বেও কিছুই করতে পারছেন না। নিজের অসহায় অবস্থার জন্য নিজের ওপর রাগ হয় ডাক্তার যোশীর। তাছাড়া মেয়েটির স্বামীকে তিনি কি বোঝাবেন? একটা চাপা দীর্ঘশ্বাস ছেড়ে ঘর ছেড়ে বেরোনোর জন্য ঘুরে দাঁড়ালেন তিনি। আর তখনই কেমন একটা অদ্ভুত ভঙ্গিতে ঘাড় বেঁকিয়ে ডাক্তার যোশীর দিকে তাকালো রোহিণী। তার মুখের দিকে তাকাতেই ডক্টর যোশী দেখতে পেলেন একটা রহস্যময় পৈশাচিক হাসি ফুটে উঠছে মেয়েটার ঠোঁটের কোণে। চোখের মণি সম্পূর্ণ অদৃশ্য হয়েছে। মণিহীন সাদা চোখ দুটো ডাক্তার যোশীর দিকে নিবদ্ধ। ওইভাবেই তাকিয়ে রইল কয়েক মুহূর্ত। তারপরে কেমন একটা অপার্থিব হিসিসে গলায় বলল, কিরে, কি করবি ভাবছিস? কিছুই করতে পারবি না, কিছুতেই পারবি না। আমি জন্ম নেবই।
তারপরেই এক পৈশাচিক অট্টহাস্যে ফেটে পড়ল সে। সাথে সাথে ঘরে জ্বলতে থাকা উজ্জ্বল লাইটগুলো দপদপ করে জ্বলতে নিভতে লাগলো। প্রবল আতঙ্কে ডাক্তার যোশীর মুখ দিয়ে একটা চাপা আর্তনাদ বেরিয়ে এলো। হাত পা ঠকঠক করে কাঁপছে তার। হৃৎপিণ্ড এত জোরে ধকধক করছে যেন সেটা এক্ষুনি ফেটে যাবে। কিভাবে যে টলতে টলতে ঘর থেকে বেরিয়ে নিজের চেয়ারে পৌঁছলেন নিজেও জানেন না ডাক্তার যোশী। এ কি ঘটছে সব? আমি কি পাগল হয়ে যাচ্ছি? কিছুক্ষণ থম মেরে বসে মোবাইলে প্রফেসর ভুরের নাম্বার ডায়াল করলেন তিনি। কিছুক্ষণ রিং হওয়ার পর অপর প্রান্ত থেকে প্রফেসর ভুরের গম্ভীর কণ্ঠস্বর ভেসে এলো। হ্যাঁ আলোক, বল। সোহম, তুই কি একবার হসপিটালে আসতে পারবি? মনে হচ্ছে ওই পেশেন্টের ব্যাপারে তুই ঠিকই বলেছিলি। কোনো অলৌকিক শক্তি দ্বারা পজেস হয়েছে আমার ওই পেশেন্ট। কেন, কি হয়েছে? কি জন্য তুই এ কথা বলছিস? হ্যাঁ, সব বলবো। তুই আগে হসপিটালে আয় তো। হাসপাতাল থেকে যখন বেরোলো মনীষ তখন রাত 10টা বেজে গিয়েছে। 3 দিন আগে ভোরবেলার গাড়ি বুক করে রোহিণীকে নিয়ে বালুপাল্লি ছেড়ে ভাইজ্যাগ এবং ভাইজ্যাগ থেকে ফ্লাইটে কলকাতা পৌঁছেছিল সে এবং রোহিণী। অবশ্য পৌঁছতে প্রায় সন্ধে হয়ে গিয়েছিল। পরদিন সকালে খোঁজ খবর করে দক্ষিণ কলকাতার এই বিখ্যাত জুপিটার সুপার স্পেশালিটি হাসপাতালে নাম করা চিকিৎসক ডাক্তার সৌমেন ঘোষের অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিল সে। সেই মতো বিকেল 5টা নাগাদ স্ত্রীকে নিয়ে হাসপাতালের বহির্বিভাগে উপস্থিত হলো সে। রোহিণীকে পরীক্ষা করে ডক্টর সৌমেনের মুখে কেমন একটা বিস্ময় ফুটে উঠেছিল। সে একটু চিন্তিতভাবে মনীষকে বলেছিল, যত তাড়াতাড়ি সম্ভব অপারেশনটা করে টিউমারটা বাদ দিতে হবে। তার আগে কিছু পরীক্ষা করতে হবে। যদি সম্ভব হয় কাল সকালেই আপনার স্ত্রীকে এখানে ভর্তি করে দিন। বিষয়টা সত্যিই জরুরি। গতকালই এখানে ভর্তি হয়েছে রোহিণী, কিন্তু কি ট্রিটমেন্ট হচ্ছে কিছুই বুঝতে পারছি না। গতকালই হসপিটালের নাম করা একজন বিশেষজ্ঞ চিকিৎসক ডাক্তার আলোক যোশী রোহিণীকে পরীক্ষা করে বলেছিলেন শুক্রবার নাকি অপারেশন করবেন, কিন্তু আজ সকালেই জানালেন আজই অপারেশন হবে। কিন্তু আজ অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়ার পরও অপারেশন হয়নি রোহিণীর। কেন? তার কোনো উত্তর নেই। অবশ্য ডাক্তার ঘোষ বলেছেন অপারেশন থিয়েটারে রোহিণীর কিছু শারীরিক অসুবিধা দেখা দেওয়ায় বাধ্য হয়েই তারা অপারেশনটা বন্ধ রেখেছেন। কিন্তু ডাক্তার যোশী আর ডাক্তার ঘোষের মুখ দেখে মনে হচ্ছে তারা কিছু তো গোপন করছেন। কিন্তু কেন? তারা প্রফেশনাল ডাক্তার, তারা রোগীর বিষয়ে কিছু গোপন করবেনই বা কেন? গতকাল এক্স-রে রিপোর্ট আর স্ক্যান রিপোর্ট দেখে ডাক্তার ঘোষের চমকে যাওয়া আমি লক্ষ্য করেছি। কিছুই বুঝতে পারছি না, ভীষণ চিন্তা হচ্ছে। হসপিটালের গেটের বাইরে বেরিয়ে একটা সিগারেট ধরালো সে। সিগারেট টানতে টানতে এক মনে এইসব কথা চিন্তা করছিল মনীষ। সম্বিত ফিরল প্যান্টের পকেটে রাখা মোবাইলের ভাইব্রেশনে। হসপিটালে মোবাইলটা ভাইব্রেশন মোডে রেখেছিল সে। নিশ্চয়ই রোহিণীর বাবা মা শিলিগুড়ি থেকে ফোন করেছে। দুপুরের পর আর তাদের ফোন করাও হয়নি। তারাও নিশ্চয়ই খুব চিন্তায় আছেন। সিগারেট ফেলে তাড়াতাড়ি পকেট থেকে মোবাইলটা বের করলো মনীষ। পরক্ষণেই অবাক হলো, ডিসপ্লেতে একটা অচেনা নাম্বার দেখাচ্ছে। এটা আবার কার নাম্বার? একটু বিরক্তি নেই কলটা রিসিভ করলো সে। হ্যালো, মনীষ সেনগুপ্ত বলছেন? হ্যাঁ বলছি। মনীশবাবু, আমি ডক্টর অলোক যোশী বলছি। আপনার স্ত্রীর চিকিৎসা আমি করছি। হ্যাঁ 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 স্যার বলুন। মিস্টার সেনগুপ্ত, বিষয়টা একটু অদ্ভুত। কথাগুলো শুনলে হয়তো আপনি আমাকে পাগল ভাবতে পারেন। বিষয়টা বাইরে জানাজানি হলে আমার ডাক্তারি ক্যারিয়ারও প্রশ্নের মুখে পড়তে পারে। বিষয়টা এতটা জটিল, কিন্তু কথাগুলো আপনাকে না জানালেই নয়। হ্যাঁ হ্যাঁ হ্যালো ডাক্তারবাবু, আমার স্ত্রীর কি হয়েছে? আমার স্ত্রীর কি হয়েছে ডাক্তার যোশী? বলুন আমায় খুব খারাপ কিছু?
বন্ধু আপনার সঙ্গে কথা বলতে চায়। আপনি বরং তার সঙ্গেই কথা বলুন। মনীষবাবু, আপনি আমাকে চিনবেন না। আমার নাম সোহন ভুরে। আমি কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের অধ্যাপক। আপনার স্ত্রীর বিষয়ে শুনলাম এবং একটু আগে আপনার স্ত্রীকে দেখেও এলাম। শুনুন, আপনার স্ত্রীর এই টিউমার কোনো সাধারণ বিষয় নয়। আমি আপনার সাথে সেই বিষয়ে কথা বলতে চাই। হ্যাঁ, বলুন। এভাবে নয়, সামনাসামনি কথা বলতে চাই। সম্ভব হলে কাল সকালে। যদি আপনার কোনো সমস্যা না হয় তবে কাল সকালে কি আমরা একবার দেখা করতে পারি? বিষয়টা সত্যি খুব জরুরি। বিষয় আবার সীমা ছাড়িয়ে যায় মনীষের। ইতিহাসের একজন অধ্যাপক তার স্ত্রীর অসুস্থতার বিষয়ে কি জানাবে তাকে? তাকে চুপ থাকতে দেখে অপর প্রান্ত থেকে প্রফেসর ভুরে আবার বললেন, মনীষবাবু, আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ 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 হ্যাঁ, বেশ তো। কোথায় দেখা করতে চান বলুন? যদি আপনার কোনো আপত্তি না থাকে তবে কাল সকাল 10টায় হসপিটালের পাশে যে ক্যাফেটা রয়েছে সেখানে আসুন। ক্যাফেটার নাম ড্রিমস ক্যাফে। বেশ, ঠিক আছে। তার মনে চিন্তার ঢেউ চলছে। প্রফেসর ভুরে বলছেন রোহিণীর টিউমারটা সাধারণ কোনো টিউমার নয়। অবশ্য সেটাই তো স্বাভাবিক। টিউমারকে নড়াচড়া করতে বা 2-3 দিনের মধ্যে তার আকার এত অস্বাভাবিক বৃদ্ধি হতে আগে কখনো শোনেনি বা দেখেনি মনীষ। আর প্রফেসর ভুরে কি বলবে তাকে? যা বলার তা তো ডক্টর ঘোষ অথবা ডক্টর যোশীর। তাহলে চিন্তিত মুখে আরেকটা সিগারেট ধরালো মনীষ। পরদিন সকাল 10টার সময় হসপিটালের ঠিক পাশেই ড্রিমস ক্যাফেতে মুখোমুখি বসেছিল মনীষ এবং প্রফেসর ভুরে। এখন ক্যাফেটা ফাঁকা আছে। কাস্টমার বলতে বর্তমানে তারা দুজনেই। দুটো কফির অর্ডার দিয়ে প্রফেসর ভুরে তাকালেন মনীষের দিকে। কোনো রকম ভনিতা ছাড়া সরাসরি চলে গেলেন মূল বিষয়। মনীষ, আপনি কি অতিলৌকিক বিষয়ে বিশ্বাস করেন? প্রশ্নটা শুনে থমকালো মনীষ। অবাক হয়ে তাকালো প্রফেসরের দিকে। বলল, মানে? আপনি কি জানেন অনেক কিছুই পৃথিবীতে ঘটে যার ব্যাখ্যা বিজ্ঞান দিতে পারে না? ওহো, আপনার এই প্রশ্নের সাথে আমার স্ত্রীর অসুস্থতার কি সম্পর্ক? সম্পর্ক আছে মনীষ। আপনি কি জানেন আপনার স্ত্রীর ঘাড় এবং গলার সংযোগস্থলে যে মাংসপিণ্ড বেড়ে উঠছে সেটা কোনো টিউমার নয়? টিউমার নয়? তবে ওটা কি? আপনার স্ত্রীর ঘাড়ে যা রয়েছে সেটি একটি ভ্রূণ। অর্থাৎ বলা যায় আপনার স্ত্রীর ঘাড়ে একটি শিশু বেড়ে উঠছে। লিসন, আপনি কি আমার সাথে মজা করছেন? আমাকে আমাকে এই সব ভুলভাল গল্প বলার জন্য ডেকেছেন? দুর্ভাগ্যবশত আমি আপনাকে যা যা বললাম সমস্ত সত্যি। ডক্টর আলোক যোশী আমার বন্ধু। সে আমাকে একথা বলেছে, আর কাল রাতে নিজের চোখেই তো দেখলাম। যাই হোক, অধ্যাপনা ছাড়াও আমার একটা শখ আছে। আমি প্যারানর্মাল বিষয়ে চর্চা করি। কিছুদিন আগে একটা বই আমার হাতে আসে। বইটি প্রায় 90 বছর আগে লন্ডন থেকে প্রকাশিত হয়েছিল, একটাই এডিশন। বইটার লেখক ডক্টর হেনরি কে রাদারফোর্ড। সাল 1920 থেকে 1925 পর্যন্ত দক্ষিণ ভারতের বিশাখাপত্তনমের কাছে কোনো এক জায়গায় উনি মেডিকেল অফিসার ছিলেন। সেই সময় সেখানে ঘটে যাওয়া অতিলৌকিক ঘটনা তিনি লিপিবদ্ধ করেছিলেন। জানেন, তিনি আজ থেকে 101 বছর আগে মিনাম্মা বলে একটি মেয়ের সাথে ঘটে যাওয়া এক অতিলৌকিক ঘটনার কথা লিখেছিলেন। বর্তমানে আপনার স্ত্রীর সাথে ঠিক সেই ঘটনাই ঘটছে। মনীষ কিছুক্ষণ হাঁ করে তাকিয়ে রইল প্রফেসর ভুরের দিকে। তারপর বলল, কি কি বলছেন আপনি? আপনি বলছেন আমার স্ত্রীর অসুস্থতা আসলে কোনো একটা অতিলৌকিক বিষয়? সম্মতি জানিয়ে মাথা নাড়লেন ডক্টর ভুরে। তারপর তার পাশে রাখা ব্যাগ থেকে জীর্ণ একটা বই বের করে মনীষের দিকে বাড়িয়ে বললেন, 23 নম্বর পাতা খুলুন। দেখুন, তাহলে সমস্ত বিষয় আপনার কাছে পরিষ্কার হয়ে যাবে। কথা না বাড়িয়ে বইটা নিল মনীষ। বেশ পুরনো একটা বই, চামড়া দিয়ে বাঁধানো। বইটার ওপরে ইংরেজি বিবর্ণ সোনালী অক্ষরে বইটির নাম লেখা রয়েছে, তামরিসা, অ্যান ইন্ডিয়ান ইভিল ডেইটি। নিচে লেখকের নাম লেখা ডক্টর হেনরি কে রাদারফোর্ড। প্রফেসর ভুরে আবার বললেন, 23 নম্বর পাতা খুলুন। কোনো কথা না বলে পরপর পৃষ্ঠা উল্টে গেল মনীষ। 23তম পৃষ্ঠায় হাতে আঁকা সাদা কালো একটি ছবি, পেন্সিল স্কেচ।
ছবিটি একটি অদ্ভুত নারীর। নারীটির কোমর পর্যন্ত মানুষ এবং কোমরের নিচ থেকে বাকি অংশ সাপের। একরাশ কালো চুলের ঢাল পিঠ ছাপিয়ে কোমর পর্যন্ত নেমে এসেছে। খুব ভয়ঙ্কর ছবি, দেখলেই কেমন যেন ভয় লাগে। ছবিটি কিছুক্ষণ দেখে কৌতূহলী দৃষ্টিতে এসে তাকালো প্রফেসরের দিকে। প্রফেসর ঘুরে বললেন, এটা তমরিসা। তার কারণে সেই সময় অন্ধ্রপ্রদেশের সেই অঞ্চলে একটি মেয়ের সাথেও ঘটেছিল এই রকমই এক ভয়ঙ্কর ঘটনা, যার প্রত্যক্ষদর্শী ছিলেন ডক্টর রাদারফোর্ড। সেই ঘটনার বিবরণ দেওয়া হয়েছে এই গল্পে। আর এই বইতে বর্ণিত ঘটনা আপনার স্ত্রীর অসুস্থতার সঙ্গে কিভাবে সম্পর্কিত তা বইটি পড়লেই আপনি বুঝতে পারবেন। তবে হাতে কিন্তু সময় বড্ড কম। আপনি চাইলে এই বইতে যা লেখা আছে আমি আপনাকে সংক্ষেপে বলতে পারি। আপনি শুনবেন কি? আচ্ছা আচ্ছা, আপনি বলছেন এই বইতে যা যা লিখিত আছে তা আমার স্ত্রীর অসুস্থতার সাথে সম্পর্কিত, তাই তো? বেশ, আমি শুনব, আপনি বলুন। কফির কাপে একটা লম্বা চুমুক দিয়ে প্রফেসর শুরু করলেন। অন্ধ্রপ্রদেশে জন্ম হয় 1956 সালে। যে সময়কার কথা বলছি সেই সময় ওই অঞ্চল মাদ্রাজ প্রেসিডেন্সির অধীনে ছিল। সময়টা 1922 সালের জুন মাস। এই বইটির লেখক ডক্টর রাদারফোর্ড সেই সময় বিশাখাপত্তনমের একটি হাসপাতালে কর্মরত ছিলেন। সেখানেই একদিন এক অদ্ভুত কেস আসে তার কাছে। মিনাম্মা নামের 24-25 বছর বয়সী একটি স্ত্রীলোক ঘাড়ের ওপর এক বিশাল টিউমার নিয়ে ভর্তি হলো সেই হসপিটালে। বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করার পর ডাক্তার রাদারফোর্ড নিশ্চিত হলেন সেটি একটি ভ্রূণ। সোজা কথায় বলতে গেলে ঠিক আপনার স্ত্রীর যেমনটি হয়েছে ঠিক সেই রকম। তার স্বামীর সাথে কথা বলে তিনি এক অদ্ভুত ঘটনা জানতে পারেন। ঘটনাটা এই রকম। বিশাখাপত্তনম থেকে কিছুটা দূরে সমুদ্র, পাহাড়, জঙ্গল ঘেরা সুন্দর ছোট্ট একটি গ্রামের একেবারে শেষ প্রান্তে খড়ে ছাওয়া ছোট্ট একটা মাটির বাড়িতে মিনাম্মা ও তার স্বামী হরিশের সংসার। গ্রামটা মূলত মৎস্যজীবীদের। মাত্র 20-25টা বাড়ি নিয়ে গ্রামটা গড়ে উঠেছে। মিনাম্মার স্বামীও একজন মৎস্যজীবী। সংসারে অভাব থাকলেও সুখের অভাব ছিল না। খালি দুঃখ একটাই, বিয়ের 10 বছর পরেও তাদের কোনো সন্তানাদি ছিল না। বহু তাবিজ কবচ করে, বহু দেবালয়ে মাথা ঠুকেও কোনো লাভ হয়নি। এমনই একদিন সমুদ্রে মাছ ধরতে গিয়ে তার জালে উঠল এক অদ্ভুত দর্শন মূর্তি, যেটার ছবি আপনি দেখলেন। মূর্তিটি ধাতু নির্মিত। সবথেকে অদ্ভুত মূর্তিটির দুটি চোখ, চোখের মণির জায়গায় 2টি উজ্জ্বল সবুজ পাথর বসানো। মূর্তিটি ভীষণ ভয়ঙ্কর, অদ্ভুত। কিছুক্ষণ তাকিয়ে থাকলে কেমন ঘোর লেগে যায়। হরিশ মূর্তিটিকে নিয়ে বাড়ি এলো। মূর্তিটিকে দেখে বেশ ভয় পেল মিনাম্মা। হরিশকে বলল, মূর্তিটা দেখলেই কেমন গায়ে কাঁটা দিয়ে উঠছে। ও জিনিস তুমি বাড়ি না আনলেও পারতে। চিন্তা করো না, কাল সকালেই গ্রামের দেবী চেঙ্গালাম্বার মন্দিরের পুরোহিত ভেঙ্কট বদ্রীরাজের সাথে দেখা করে মূর্তিটা তাকে দিয়ে দেব। তারপর তিনিও গ্রামের বিশিষ্টরা মিলে ঠিক করবেন যে এই মূর্তিটার কি করা হবে। সে রাতে কিসের এক অস্বস্তিতে ঘুম ভেঙে ধরফর করে উঠে বসেছিল হরিশ। খোলা জানলা দিয়ে আসা জ্যোৎস্না পুরো ঘরটাকে বেশ আলোকিত করে তুলেছে। মাথার কাছে আলো কমিয়ে রাখা হ্যারিকেনটার আলো বাড়িয়ে দিল। পাশে স্ত্রীর শয্যার দিকে তাকাতেই ভীষণ চমকে উঠল সে। বিছানা শূন্য, ঘরে মিনাম্মা নেই। প্রায় লাফ দিয়ে বিছানা ছেড়ে উঠে পড়ল সে। সদর দরজা হাট করে খোলা। কোথায় গেল তার স্ত্রী? এত রাতে মিনাম্মা একা একা বাইরে যাবে? সে তো অসম্ভব। রাতে বাইরে যাওয়ার হলে তাকে জাগায় মিনাম্মা। তখনই চোখ গেল ঘরের কোণে যেখানে মূর্তিটি রাখা ছিল সেখানে। পরক্ষণে চমকে উঠল হরিশ। মূর্তিটি সেখানে নেই। দ্রুত ঘরের বাইরে এলো সে। আজ শুক্লপক্ষের ত্রয়োদশী। উজ্জ্বল চাঁদের আলোয় বাইরে যেন প্রকৃতি সেজে উঠেছে নতুন রূপে। অবশ্য এই মুহূর্তে প্রকৃতির এই নয়নাভিরাম দৃশ্য উপভোগ করার মতো মানসিকতা নেই তার। তার আকুল 2 চোখ তখন খুঁজে চলেছে মিনাম্মাকে। কিন্তু কোথায় মিনাম্মা?
হঠাৎ কি মনে হতে থমকে গেল হরিশ। মিনাম্মা জঙ্গলের ভেতর পশ্চিমে অবস্থিত সেই পরিত্যক্ত মন্দিরে যায়নি তো? যদিও মিনাম্মার সেই মন্দিরে যাওয়ার কোনো কারণই ছিল না, কিন্তু কেন যে হঠাৎ তার এমন মনে হলো তা সে নিজেই জানে না। জঙ্গলের ভেতরের সেই পরিত্যক্ত মন্দির বিজয়নগর সাম্রাজ্যের শেষ শাসক আলিয়া রামারাই তৈরি করেছিলেন, কিন্তু কোনো অজানা কারণে মন্দিরটি তৈরির পরপরই সম্পূর্ণ পরিত্যক্ত হয়। এমনকি কোনো বিগ্রহ স্থাপন করা হয়নি সেখানে। সে জায়গাটি এমনিতেও বেশ নির্জন, দিনের বেলাতেও লোকে সেই স্থানে যেতে চায় না। আর এখন তো গভীর রাত, কিন্তু তাও হরিশের কেন যেন মনে হলো মিনাম্মা সেখানেই গেছে। দ্রুত জঙ্গলের দিকে পা বাড়ালো হরিশ। শুক্লপক্ষের রাত, উজ্জ্বল জ্যোৎস্নার আলোয় চারিদিক পরিষ্কার দৃশ্যমান। একরাশ দুশ্চিন্তা নিয়ে মন্দিরের দিকে ছুটে চলল হরিশ। মন্দিরের সামনে এসে একবার থমকে দাঁড়ালো সে। ঝোপ জঙ্গলে ঢেকে থাকা মন্দিরটা কেমন অপার্থিব লাগছে। একটা ক্ষীণ আলোর আভা বেরিয়ে আসছে মন্দিরের খোলা দরজার ভেতর থেকে। একটা অজানা ভয়ে গাটা কেমন ছমছম করে উঠল হরিশের। কিন্তু সেই ভয় অগ্রাহ্য করে মন্দিরে প্রবেশ করল সে। মেঝেতে পুরো ধুলোর আস্তরণ, পাথরের দেওয়ালের সর্বত্র মাকড়সার জাল ছড়িয়ে রয়েছে। কেমন এক দুর্গন্ধ সমস্ত মন্দির জুড়ে। দরজার সোজাসুজি পাথরের বেদি কিন্তু পরিষ্কার। বেদির ওপর এক প্রান্তে একটি মাটির প্রদীপ জ্বলছে। তার অল্প আলোয় মন্দিরের ভেতরের অন্ধকার সামান্য দূর হয়েছে। সেই আলোয় হরিশ দেখল বেদির ওপর প্রতিষ্ঠিত সমুদ্র থেকে পাওয়া সেই মূর্তি। আর বেদির ঠিক সামনে ধুলো ভর্তি মেঝেতে উপুর হয়ে শুয়ে আছে মিনাম্মার জ্ঞান শূন্য দেহটা। হরিশ বুঝল মিনাম্মা মূর্তিটিকে বহন করে নিয়ে এসে প্রতিষ্ঠা করেছে এই মন্দিরে। কিন্তু এত রাতে কেন সেই কাজ করেছে তা তো বোধগম্য হলো না তার কিছুতেই। কথা থামিয়ে চুপ করলেন প্রফেসর ভুরে। কথাগুলো শুনতে শুনতে যেন অন্য জগতে চলে গিয়েছিল মনীষ। প্রফেসর ভুরেকে চুপ করতে দেখে বলল, তারপর কি হলো? সে রাতে যখন স্ত্রীকে পাঁজাকোলা করে নিয়ে বাড়ি ফিরল, তখন মিনাম্মার ভীষণ জ্বর। জ্বরের ঘরে ভুল ভুগছে সে। বারবার একটা কথাই বলে চলেছে সে। সে আসছে, আবার নতুন ভাবে জেগে উঠবে, সে রাজত্ব করবে সমস্ত পৃথিবীতে, সে আসছে। কথাগুলো শুনে অবাক হলো হরিশ। যদিও সে জানে জ্বরের ঘরে ভুল ভুগছে মিনাম্মা, তবু সে জিজ্ঞেস না করে পারল না। বলল, কে আসছে মিনাম্মা? সাথে সাথে বন্ধ চোখ খুলে হরিশের দিকে তাকালো সে। চোখ দুটো জবা ফুলের মতো লাল। তার মুখে ফুটে উঠেছে এক পৈশাচিক হাসি। কয়েক মুহূর্ত এক দৃষ্টিতে হরিশের দিকে তাকিয়ে রইল। তারপর এক অপার্থিব ফিসফিসে স্বরে বলল, দেবী আসছেন, দেবী, আমার প্রভু তামরিষা, তিনি আমার শরীরেই আছেন। চমকে উঠল হরিশ। কার কথা বলছে তার স্ত্রী মিনাম্মা? কে এই দেবী তামরিষা? এই দেবীর নাম তো আগে কখনো শোনেনি হরিশ। পরদিন সকালে হরিশ লক্ষ্য করল তার স্ত্রীর ঘাড় এবং গলার সংযোগস্থলে একটি ক্যাম্বিস বলের মতো বড় টিউমার। ঠিক আপনার স্ত্রীর যেমনটা হয়েছে। এর দুদিন পর হরিশ স্ত্রীকে নিয়ে আসে বিশাখাপত্তনমের সেই হসপিটালে, যেখানে তখন কর্মরত ছিলেন ডক্টর হেনরিকে রাদারফোর্ড। বিভিন্ন রকম পরীক্ষা করে তিনি নিশ্চিত হলেন যে যেটাকে তিনি টিউমার বলে ভাবছিলেন সেটি একটি মানব ভ্রূণ। অর্থাৎ বইতে যা যা লেখা আছে, আজ থেকে 101 বছর ঘটে যাওয়া ঘটনার আবার পুনরাবৃত্তি হচ্ছে। আর এবার মিনাম্মার স্থানে রয়েছে আপনার স্ত্রী। বাই দ্য ওয়ে, আপনারা কি বিশাখাপত্তনমে গিয়েছিলেন? হানিমুনে গিয়েছিলাম ওই বিশাখাপত্তনম থেকে প্রায় 70.5 কিলোমিটার দূর, মানে বালুপল্লী নামের একটা গ্রামে। একদম একটা অফবিট ট্যুরিস্ট প্লেস। এরপর সেখানে যা যা হয়েছে সব ধীরে ধীরে খুলে বলল প্রফেসর ভুরেকে। সমস্তটা মন দিয়ে শুনলেন প্রফেসর ভুরে। তারপর একটা দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, আমি এমনই কিছু আশঙ্কা করেছিলাম। শুনুন মনীষ,
আপনারা ভীষণ বিপদের মধ্যে আছেন। 101 বছর পর দেবী তামরিষা আবার জন্ম নিতে চলেছে। আচ্ছা, এই তামরিষাটা কি? আর সে জন্ম নিতে চাইছেই বা কেন? সে এক ভয়ঙ্কর অপদেবী। যদিও এই বইতে তামরিষা সম্পর্কে বিস্তারিত দেওয়া নেই, তবে ইন্টারনেট ও প্রাচীন কিছু বইতে এই অপদেবী সম্পর্কে কিছু তথ্য পেয়েছি। শুনুন, হিন্দু ধর্মগ্রন্থে যে নরকগুলির উল্লেখ রয়েছে তার মধ্যে একটি তামরিষ অর্থাৎ অন্ধকার। সেখান থেকে নরকের অন্ধকার শুরু হয়। তামরিষা সেই নরকের অধিষ্ঠিত দেবী। তিনি এক ভয়ঙ্কর পিশাচিনী। তার অর্ধেক শরীর মানুষের এবং বাকি অর্ধেক সাপের। ব্রহ্মপুরাণ অনুসারে এই অপদেবী ছিলেন দেবী কালিকার এক অনুচর। কোনো কারণে দেবী কালিকা তার উপর কুপিত হন এবং তাকে নির্বাসিত করেন নরকের অন্ধকারে। আপনার স্ত্রী জঙ্গলে মন্দিরের ভেতরে বন্দিনী দেবী তামরিষাকে মুক্ত করেছে। আপনার স্ত্রীর শরীরে নিজেকে ভ্রূণ রূপে প্রবেশ করেছে সে। উদ্দেশ্য পুনর্জন্ম। মনীষ এতটাই বিস্মিত হয়েছে যে কয়েক মুহূর্ত সে হাঁ করে তাকিয়ে রইল প্রফেসর ভুরের দিকে। কিন্তু কেন? কেন না তা আমি জানি না। কোথাও সে তথ্য আমি খুঁজে পাইনি। তবে একটা কথা আমি হলফ করে বলতে পারি, তার উদ্দেশ্য মহৎ নয়। তার জন্ম পৃথিবীর জন্য নিয়ে আসবে এক ভয়ঙ্কর অমঙ্গলের বার্তা, ঠিক যেমন বইতে বর্ণিত আছে। কি আছে বইতে? আর আর সে তো স্বাভাবিকভাবে জন্ম নিতে পারত। এইরকম অতিলৌকিক উপায়ে জন্ম কেন নিচ্ছে সে? কারণ হয়তো স্বাভাবিক জন্মলাভে তার বাধা আছে, কে জানে। আচ্ছা, মিনাম্মার কি হলো তারপর? হসপিটালে ভর্তি করার পরদিন ছিল সূর্যগ্রহণ। সেদিন কথা শেষ না করেই মুহূর্তে চমকে প্রায় লাফিয়ে উঠলেন প্রফেসর ভুরে। উত্তেজিত স্বরে বললেন, সর্বনাশ, কালকেই তো সূর্যগ্রহণ। সকাল 9:05 লাগছে। তার মানে শুধু আজকের দিনটা হাতে আছে। মনীষ, এখনই আমাদের একজনের কাছে যেতে হবে। যদি আপনার স্ত্রীকে কেউ রক্ষা করতে পারে, সে একমাত্র সেই ব্যক্তি। তাড়াতাড়ি বিল মিটিয়ে ক্যাফের বাইরে বেরিয়ে এলো ওরা। রাস্তার ধারে প্রফেসরের সুইফট গাড়িটা পার্ক করা ছিল। দ্রুত গাড়িতে উঠে পাশের দরজা খুলে মনীষকে উঠতে অনুরোধ করলেন প্রফেসর ভুরে। মনীষ উঠতে দ্রুত গাড়ি স্টার্ট করে মেন রোডে উঠলেন। মনীষ একটু অবাক হয়ে বলল, আমরা কোথায় যাচ্ছি? এমন একজনের সঙ্গে দেখা করতে যাচ্ছি যে আমাদের এই বিপদ থেকে উদ্ধার করতে পারবে। এন্টালি বাজার ছাড়িয়ে কিছুটা গিয়ে একটা সরু গলির মুখে গাড়িটা দাঁড় করিয়ে মনীষকে নিয়ে গলির ভেতর ঢুকলেন প্রফেসর ভুরে। গলিটা খুবই সরু, কোনোভাবে দুইজন লোক পাশাপাশি যেতে পারে। দুই দিকে খুবই পুরনো জীর্ণ সব বাড়ি গায়ে গা লাগিয়ে দাঁড়িয়ে রয়েছে। মনীষের মনে হলো সে যেন বর্তমান সময় থেকে প্রায় 100 বছর অতীতে পিছিয়ে গেছে। এগলি সেগলি ঘুরে প্রায় 10 মিনিট পর একটা খুব পুরনো বাড়ির দরজার সামনে এসে দাঁড়ালো ওরা। প্রফেসর ভুরে কড়া নাড়লেন। প্রায় সাথে সাথেই দরজা খুলে গেল। মনীষ দেখল দরজার সামনে দাঁড়িয়ে রয়েছে একজন মাঝবয়সী ব্যক্তি। শীর্ণকায় চেহারা, চোখ দুটো যেন কোটরে ঢুকে গেছে, সারা মুখে খোঁচা খোঁচা দাঁড়ি, এক মাথা কাঁচা পাকা উস্কো খুস্কো চুল। লোকটির পরনে একটি আধময়লা সবুজ চেক লুঙ্গি ও একটা সাদা আধময়লা ফতুয়া, যদিও সে ফতুয়াটাকে এখন সাদা বলা যায় না, জায়গায় জায়গায় হলুদ ছোপ। সত্যি বলতে লোকটিকে দেখলে অভক্তির সাথে সাথে বিরক্তিই জাগে মনে। প্রফেসর ভুরেকে দেখে একমুখ হাসি নিয়ে লোকটি বলল, আসুন সোহমবাবু, আমি আপনার জন্যই অপেক্ষা করছিলাম। আপনি কিভাবে জানলেন আমি আসব? কি জানি, হঠাৎ মনে হলো আপনি আসবেন। যাই হোক, ভেতরে আসুন আপনারা। প্রায়ান্ধকার লম্বা প্যাসেজ দিয়ে সোজা হেঁটে একটা ঘরের বন্ধ দরজার সামনে এসে দাঁড়ালেন সেই ব্যক্তি। দরজা খুলে ওদের দিকে তাকিয়ে বললেন, ভেতরে আসুন।
ঘরের ভেতর দেওয়ালের একদিকে এই দিনের বেলায়ও একটা হলুদ বাল্ব জ্বলছে। ঘরের আসবাবপত্র বলতে এক কোণায় একটা তক্তপোষ, একটা হাতল ভাঙা চেয়ার রাখা রয়েছে। তক্তপোষের দিকে নির্দেশ করে লোকটি ওদের বসতে বলল। তারপর নিজে ওই হাতল ভাঙা চেয়ারে বসে প্রফেসর ভুরের দিকে তাকিয়ে বলল, হ্যাঁ সোহমবাবু, এবার বলুন। মনীষ, আগে আপনার সাথে এনার আলাপ করিয়ে দিই। ইনি জগন্নাথ চক্রবর্তী, আমার বিশেষ বন্ধু। তবে লোকে এনাকে বলে জগাতান্ত্রিক। শুধু এইটুকুই বলি, যদি কেউ আপনার স্ত্রীকে বাঁচাতে পারেন তাহলে ইনিই পারবেন। মনীষ অবাক হয়ে তাকালো লোকটির দিকে। কোনোভাবেই এনাকে তান্ত্রিক বলে মনেই হচ্ছে না। লোকটি হাসল। সোহমবাবু বাড়িয়ে বলছেন। আমি খুবই সামান্য মানুষ, গুরুর কাছে সামান্য কিছু শক্তি পেয়েছি, তাতেই মানুষের উপকার করার চেষ্টা করি। যাই হোক, আপনি বলুন, যা যা হয়েছে সব বলুন আমাকে। বিশাখাপত্তনম যাওয়ার পর থেকে যা যা ঘটেছে সমস্ত কিছু বলুন, বাকিটা আমি বলবো। বিশাখাপত্তনম নয়, আমরা যেখানে গিয়েছিলাম সেই জায়গাটা সেখান থেকে 70 কিলোমিটার দূর, বালুপল্লী নামের একটা গ্রাম। এরপর ধীরে ধীরে সমস্ত ঘটনা খুলে বলল মনীষ। সমস্ত কথা চুপচাপ শুনে গেলেন জগাতান্ত্রিক। তার মুখ ক্রমে গম্ভীর হয়ে উঠল। ঠিক এই রকম ঘটনা আজ থেকে 101 বছর আগেও ঘটেছিল, এবং তা মনে হয় ওই স্থানেই। তমরিষা? আপনি জানেন? সে এক ভয়ঙ্কর অবদেবী, নরকের অন্ধকারের বাসিন্দা। তার সম্পর্কে আমি শুনেছি আমার গুরুর কাছে। কিন্তু সে জন্ম নিতে চাইছে কেন? তাও এরকম এই অস্বাভাবিক রকম উপায়? স্থির দৃষ্টিতে কয়েক মুহূর্ত মনীষের দিকে তাকিয়ে রইলেন জগাতান্ত্রিক। তারপর বললেন, কারণ সে পৃথিবীর উপর প্রভুত্ব করতে চাইছে। দেহহীন অবস্থায় যা অসম্ভব, তাই তার দরকার একটি সম্পূর্ণ মানব দেহ। কিন্তু সে তো স্বাভাবিকভাবেই জন্ম নিতে পারত, এইরকম অস্বাভাবিক উপায় কেন? কারণ সে আর কেউ নয়, সে এক ভয়ঙ্কর অপদেবী। আপনার স্ত্রীর শরীরে প্রবেশ করে আপনার স্ত্রীর কোষ, রক্ত, মাংস দিয়ে নিজের দেহ তৈরি করেছে সে। আপনার স্ত্রীর শরীর চিরে যখন আত্মপ্রকাশ করবে, তখন সে কোনো শিশু নয়, একজন পূর্ণবয়স্ক নারী রূপেই করবে। জগাতান্ত্রিকের কথা শুনে মনীষের গায়ে কাঁটা দিয়ে উঠল। গাড়িতে আসার সময় তাকে মিনাম্মার বাকি কাহিনী বলেছিলেন প্রফেসর ভুরে। সে কাহিনী শুনতে শুনতে গা শিউড়ে উঠেছিল তার। কেমন এক ঘোরের মধ্যে চলে গিয়েছিল সে। অবশ্য প্রফেসরের অসাধারণ বাচনভঙ্গি এর জন্য দায়ী। জগাতান্ত্রিক প্রফেসর ভুরের দিকে তাকিয়ে বলল, সময় নেই সোহমবাবু, আমাকে কিছু তান্ত্রিক ক্রিয়া করতে হবে। কিন্তু প্রশ্ন হলো, হাসপাতাল কর্তৃপক্ষ সে ক্রিয়া করার অনুমতি দেবে কি? না, দেবে না। আর আমার বন্ধু ডাক্তার আলোক যোশীও মনে হয় না আমাদের সে ব্যাপারে সাহায্য করতে পারবে। যাই হোক, আমি না হয় আলোককে একটা ফোন করে দেখি। দুবার রিং হওয়ার পর ফোন ধরলেন ডক্টর যোশী। সমস্ত শুনে বললেন, হসপিটালে তন্ত্রক্রিয়া করার অনুমতি দেওয়া আমার পক্ষে সম্ভব নয়। জানাজানি হলে আমার চাকরি তো যাবেই, সাথে লাইসেন্সও বাতিল হতে পারে। হ্যাঁ, তবে একটা উপায় আছে। মনীশবাবু যদি বন্ড দিয়ে স্ত্রীকে হসপিটাল থেকে নিয়ে যান, সেক্ষেত্রে আমার কোনো অসুবিধা নেই। জানি এই বন্ড নিয়ে ছাড়িয়ে নিয়ে যাওয়াটা খুবই রিস্ক, তবে উপায় নেই। তোরা বরং পেশেন্টকে তোর বাড়ি নিয়ে যা, সেখানে গোপনে তন্ত্রক্রিয়া করা যাবে। আর হাসপাতাল থেকে তোর বাড়ি খুব কাছেই, তেমন হলে আবার ভর্তি করে নেওয়া যাবে, সেটা অসুবিধা হবে না। তাছাড়া আজ আমি থাকবো তোদের সাথে। কথা শেষ করে প্রফেসর ভুরে চাইলেন মনীষের দিকে। তার চোখে জিজ্ঞাসা। মনীষ না সূচক মাথা নাড়াল, বলল, আমি অনেকক্ষণ ধরে আপনাদের এইসব গল্প শুনে যাচ্ছি। আমি জানি আমার স্ত্রী অসুস্থ, সে একটা বিরল টিউমারের শিকার। তা বলে এই 2023 সালে এইসব ভূত প্রেতে বিশ্বাস করতে বলছেন আমাকে?
ওটা যদি টিউমার হতো তবে আমার থেকে খুশি আর কেউ হতো না, কিন্তু বিষয়টা তা নয়। আপনি নিজেও তো তা বুঝতে পারছেন, আর বুঝতে পারছেন বলেই আমার সাথে এখানে বিনা প্রশ্নে চলে এসেছেন। শুনুন মনীষ, আমাদের হাতে একদম সময় নেই, যা করার আজ করতে হবে। আপনি কল্পনাও করতে পারবেন না যে কি ভয়ঙ্কর বিপদের সম্মুখীন হতে চলেছেন আপনারা, এবং তার সঙ্গে আমরাও। বিকেল 5টার মধ্যে প্রফেসর ভুরের পার্ক সার্কাসের বাড়িতে পৌঁছে গেল জগাতান্ত্রিক। রোহিণীকে ঘণ্টাখানেক আগেই হাসপাতাল থেকে ছাড়িয়ে নিয়ে আসা হয়েছে প্রফেসর ভুরের বাড়িতে। তাকে রাখা হয়েছে একতলার একটা বেশ বড় ঘরে। এটা গেস্ট রুম। মনীষ প্রথমে রোহিণীকে এখানে আনার বিষয়ে রাজি না হলেও প্রফেসর ভুরের বারংবার অনুরোধে নিমরাজি হয়েছিল। প্রফেসর ভুরে আর দেরি করেননি। ঘণ্টা দুয়েকের মধ্যে রোহিণীকে নিয়ে এসেছিলেন তার পার্ক সার্কাসের বাড়িতে। রোহিণীর অবস্থার আরও অবনতি ঘটেছে। তার ঘাড়ের মাংসপিণ্ড এক বিশাল অস্বাভাবিক আকার নিয়ে ছড়িয়ে পড়েছে ঘাড় থেকে পিঠ হয়ে কোমর পর্যন্ত। প্রচণ্ড যন্ত্রণায় ছটফট করছিল রোহিণী। বাধ্য হয়ে ডাক্তার যোশী কড়া ঘুমের ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়িয়ে রেখেছেন তাকে। আমি একা ওই ঘরে প্রবেশ করব, যতক্ষণ না ডাকবো কেউ ঘরে আসবেন না। যাই হয়ে যাক না কেন, কেউ আসবেন না ঘরে, বুঝেছেন? সকলে সম্মতিসূচক মাথা নাড়ল। জগাতান্ত্রিক প্রফেসর ভুরের দিকে তাকিয়ে বলল, যা যা আনতে দিয়েছিলাম এনেছেন? আপনার কথা অনুযায়ী সব ঘরের কোণে রেখেছি। জগাতান্ত্রিক ঘরে ঢুকে দরজা ভেজিয়ে দিলেন। তারপর কয়েক মুহূর্ত তাকিয়ে রইলেন রোহিণীর দিকে। ঘরের কোণে একটা ছোট্ট খাটে উপুর হয়ে ঘুমোচ্ছে রোহিণী। একটা দীর্ঘশ্বাস ছেড়ে কাঁধের থলেটা থেকে একটা প্যাকেট বের করলেন তিনি। বিড়বিড় করে কোনো এক অজানা ভাষায় মন্ত্রপাঠ করতে করতে প্যাকেটের মধ্যে থাকা কোনো এক সাদা গুঁড়ো গোল করে ছড়িয়ে দিতে লাগলেন রোহিণী যে খাটে শুয়ে আছে তার চারপাশে। এরপর ঘরের কোণায় রাখা দ্রব্য সামগ্রী এক এক করে নিয়ে এসে রাখলেন ঘরের মাঝখানে। দ্রব্য সামগ্রী আর কিছুই নয়, কিছু বেলকাঠের টুকরো, কিছু পাটকাঠি, হোম করার জন্য ডেকোরেটার্সদের থেকে আনা একটা বড় ট্রের ওপর বেলকাঠ সাজিয়ে নিল সে। এরপর কাঁধের ঝোলা থেকে আরও কয়েকটা জিনিস বের করে সাজিয়ে রাখল। তারপর কয়েকটা পাটকাঠি জ্বালিয়ে বেলকাঠগুলিতে অগ্নিসংযোগ করল জগাতান্ত্রিক। এই সব কর্মকাণ্ডের মধ্যে এক মুহূর্তের জন্যও তার মন্ত্রোচ্চারণ বন্ধ হয়নি। যজ্ঞের কাঠে অগ্নিসংযোগ করা মাত্রই আর্তনাদ করে খাটের ওপরে উঠে বসল রোহিণী। প্রবল যন্ত্রণায় মুহূর্তে তার মুখ বিকৃত হয়ে গেল, কিন্তু তা মাত্র কয়েক মুহূর্তের জন্য। পর মুহূর্তে বিছানায় উঠে বসল সে। ঠিক স্বাভাবিক বসা নয়, বিছানার ওপর হাত দুটি রেখে উবু হয়ে বসে আছে, ঠিক যেন পুকুর পাড়ে যেমন ব্যাঙ বসে থাকে। চোখের মণি অদৃশ্য হয়ে চোখ দুটি সম্পূর্ণ সাদা। গলা ও পিঠের ওপর বিশাল মাংসপিণ্ড জোরে জোরে সংকুচিত প্রসারিত হচ্ছে। মুখে কেমন এক রহস্যময় হাসি। কি বিভৎস লাগছে তাকে। ঘাড় বেঁকিয়ে কেমন এক অদ্ভুত দৃষ্টিতে তাকালো সে জগাতান্ত্রিকের দিকে। সাথে সাথে জগাতান্ত্রিকের সারা শরীরে একটা ভয়ের শিহরণ বয়ে গেল। এই অপদেবী ভীষণ শক্তিশালী। তার মতো সাধারণ মানুষ কিভাবে লড়বে এই ভয়ঙ্করীর সাথে? একটা শ্বাস ছেড়ে নিজের মনকে শক্ত করল জগাতান্ত্রিক। এই মুহূর্তে একটা ভুল বা সামান্য মনোসংযোগ ব্যাহত হলেই নিশ্চিত মৃত্যু। নিজের মনকে সংযত করে আবার পুজোয় মন দিল জগাতান্ত্রিক। পর মুহূর্তে এমন একটা ঘটনা ঘটল যার জন্য বিন্দুমাত্র প্রস্তুত ছিল না জগাতান্ত্রিক। বিস্ফারিত দৃষ্টিতে সে দেখল বসে থাকা রোহিণীর পিঠের চামড়া ঝিনুকের মতো দুভাগ করে চিড়ে গেল। চেরা অংশ থেকে গলগল করে বেরিয়ে আসা লাল তাজা রক্ত কয়েক মুহূর্তের মধ্যে লাল করে ফেলেছে সমস্ত বিছানা। আর সেই চেরা অংশ থেকে রক্ত মাংসে মাখামাখি হয়ে ধীরে ধীরে বেরিয়ে আসছে এক অদ্ভুত দর্শন ভয়ঙ্কর নারী মূর্তি। সম্পূর্ণ নগ্ন নারী মূর্তিটির মাথা ভর্তি কালো চুল ঢেকে ফেলেছে তার মুখ চোখ। পাতলা কালো ঠোঁটের ভেতর দেখা যাচ্ছে অসংখ্য সরু সরু তীক্ষ্ণ দাঁতের সারি। নিজের অজান্তে আরেকবার শিউরে উঠলেন জগাতান্ত্রিক।
এত কিছু ঘটনা পরপর ঘটে গেলেও এক মুহূর্তের জন্য মন্ত্রোচ্চারণ থামায়নি জগাতান্ত্রিক, বরং প্রতি মুহূর্তে তার মন্ত্রোচ্চারণের শব্দ যজ্ঞের আগুনের মতোই জোর থেকে আরো জোরালো হয়ে চলেছে। রোহিণীর শরীর থেকে বেরিয়ে আসার সাথে সাথেই রোহিণীর নিষ্প্রাণ শরীর লুটিয়ে পড়ল বিছানায়। একটা দীর্ঘশ্বাস ছাড়লেন জগাতান্ত্রিক। এবারও বড্ড দেরি হয়ে গেল। মিনাম্মার মতো এবারও বাঁচানো গেল না এই মেয়েটিকে। রোহিণীর শরীর থেকে আলাদা হয়ে বিছানার একধারে জগাতান্ত্রিকের মুখোমুখি উবু হয়ে বসল নারী মূর্তি। তার মণিহীন সাদা দুই চোখ ন্যস্ত জগাতান্ত্রিকের ওপর। নারী মূর্তির ঠোঁটে ফুটে উঠেছে এক নিঃশব্দ পৈশাচিক হাসি। জগাতান্ত্রিক আর তার মধ্যে দূরত্ব মাত্র হাত তিনেক। প্রবল আতঙ্কে জগাতান্ত্রিকের সারা শরীর যেন ঠান্ডা হয়ে গেল। এর আগে বহুবার তিনি বিভিন্ন অলৌকিক ঘটনার সাক্ষী হয়েছেন, অনেক বিপজ্জনক পরিস্থিতির সম্মুখীনও হয়েছেন, অনেক অপশক্তির বিরুদ্ধে লড়াই করেছেন। কিন্তু এইবার পরিস্থিতি অন্য। এইবার এক অজানা ভয় তাকে আষ্টে পিষ্টে ঘিরে ধরেছে প্রথম থেকেই। তার আত্মবিশ্বাস আজ যেন তলানিতে। কিন্তু এমন মনে হওয়ার কারণ যে কি তা কিছুতেই বুঝতে পারছেন না তিনি। যদিও একটা বিষয় তিনি নিশ্চিত, খাটের চারিদিকে বৃত্তাকারে যে গণ্ডি তিনি এঁকেছেন তা পেরিয়ে ওই অপদেবী আসতে পারবে না। মন স্থির করে আবারও হোমে মন দিলেন তিনি। অন্যদিকে খাটের ওপর উবু হয়ে বসে কয়েক মুহূর্ত তার দিকে তাকিয়ে রইল সেই নারী মূর্তি। তারপর হঠাৎ তার ডান হাতের তর্জনী তুলে জগাতান্ত্রিকের দিকে নির্দেশ করে ফিসফিসে রহস্যময় স্বরে পরিষ্কার বাংলায় একটা কথা বারবার বলতে লাগলো। আয় আয়, আমার স্মরণে আয়, আমার দাসত্ব স্বীকার কর। একঘেয়ে ফিসফিসে স্বরে বলতে থাকা কথাগুলো শুনতে শুনতে কেমন যেন ঘোর লেগে গেল জগাতান্ত্রিকের। তার ঘুম পাচ্ছে, প্রচণ্ড ঘুম। এতক্ষণ জগাতান্ত্রিকের জোরালো কণ্ঠে চলতে থাকা মন্ত্রোচ্চারণের শব্দ থেমে গিয়েছে। নিজেকে সামলানোর চেষ্টা করলেন জগাতান্ত্রিক, কিন্তু পারলেন না। ঘুমে তার চোখ জুড়িয়ে এসেছে। কয়েক মুহূর্ত কাটল, তারপরে প্রবল ঘুমে আচ্ছন্ন হয়ে মেঝেতেই লুটিয়ে পড়লেন তিনি। সেদিকে তাকিয়ে নারী মূর্তির মুখে খেলে গেল এক পৈশাচিক হাসি। এই সাধারণ মনুষ্য তাকে বাধা দেবে? এত বছর অপেক্ষার পর অবশেষে তার ইচ্ছা পূরণ হয়েছে। গতবার তার অভীষ্ট পূরণ হতে হতে রয়ে গিয়েছিল, ব্যর্থ হয়েছিল সে, পরাজিত হয়েছিল সাধারণ এক রমণীর জয়াম্মার কাছে। জয়াম্মা তাকে ওই মন্দিরে বন্দি করতে সফল হয়েছিল। প্রায় 100 বছর সেখানে বন্দি থাকার পর অবশেষে মুক্তি ঘটেছে তার। এবার আর সে বন্দি হবে না, কেউ আর তাকে বন্দি করতে পারবে না। এখন আর জয়াম্মা বেঁচে নেই, তাকে আটকানোর ক্ষমতা আর কারণে। তার আগে তাকে মেটাতে হবে খিদে, আর তার খিদে মেটাবে ওই মনুষ্য। যে দেহে সে আশ্রয় নিয়েছে তাকে তো ভক্ষণ করা যায় না, তাতে শক্তি ক্ষয় হয়। গতবার এই ভুল সে করেছিল। জন্ম নেওয়ার পর প্রচণ্ড ক্ষুধার্ত অবস্থায় সে ভক্ষণ করেছিল তার ধারক মিনাম্মার দেহ। সেই জন্যই জয়াম্মা তাকে পেরেছিল বন্দি করতে। কিন্তু এবার সে ভুল আর করবে না সে। তাছাড়া খাদ্য তো তার সামনে। মায়া বলে ঘুম পাড়িয়ে রেখেছে সে। নারী মূর্তি ধীরে ধীরে খাট থেকে নেমে এগোতে লাগলো জগাতান্ত্রিকের দিকে। তার মণিহীন চোখ থেকে যেন উপচে পড়ছে লোভ। কিন্তু কয়েক পা এগোতেই কোনো এক অদৃশ্য দেয়ালে ধাক্কা খেয়ে বিদ্যুৎ পৃষ্ঠের মতো বিছানার উপর ছিটকে পড়ল সেই নারী মূর্তি। থামরিসা পর মুহূর্তে লাফিয়ে উঠল বিছানার ওপর। প্রচণ্ড অবাক হয়েছে সে। পর মুহূর্তে বিষয়টা বুঝতে পারল সে। ওই মনুষ্য জীব গণ্ডি কেটে রেখেছে, গণ্ডির বাইরে তার পক্ষে যাওয়া সম্ভব নয়। প্রবল রাগে চিৎকার করে উঠল সে। পর মুহূর্তেই আবার মুখে ফুটে উঠল পৈশাচিক হাসি। সে তামরিসা, ওই গণ্ডির তাকে আটকানোর শক্তি নেই। বাম হাত মাথার ওপর তুলে এক বিশেষ ভঙ্গিমায় ঘোরাতে লাগলো বারবার।
সাথে সাথে সিলিংয়ের ওপর জমা হতে লাগলো এক রাশ অন্ধকার। মাত্র কয়েক মিনিট, তারপরে ওই জমা অন্ধকার রূপ নিতে লাগলো ঘন কালো মেঘের। পর মুহূর্তে ঘরের ভেতর শুরু হলো প্রবল বর্ষণ। প্রবল বাড়িধারায় ধুয়ে যেতে লাগলো কিছুক্ষণ আগে জগাতান্ত্রিকের খাটের চারিদিকে বৃত্তাকারে ছড়িয়ে রাখা সাদা গরুগুলো। বন্ধ দরজার ওপাশে অস্থিরভাবে পায়চারি করছিল মনীষ। ঘরের একদিকে সোফার ওপর চিন্তিত মুখে বসে আছেন প্রফেসর ভুরে ও ডাক্তার আলোক যোশী। প্রায় ঘণ্টাখানেক হয়ে গিয়েছে ঘরের দরজা বন্ধ। কিছুক্ষণ আগে পর্যন্ত মন্ত্রোচ্চারণের আওয়াজ শোনা যাচ্ছিল, হঠাৎই সমস্তটা চুপচাপ। তারপরই নারী কণ্ঠের পৈশাচিক চিৎকার শুনে চমকে উঠল সকলে। প্রফেসর ভুরে ও ডক্টর যোশী সোফা ছেড়ে লাফিয়ে উঠেছেন, তাদের চোখে মুখে আতঙ্ক। মনীষও পায়চারি থামিয়ে থমকে দাঁড়িয়েছে, তার মুখে চোখে আতঙ্কের রেশ। কয়েক মুহূর্তের মধ্যে নিজেকে একটু সামলে বন্ধ দরজার দিকে এগিয়ে গেল মনীষ। পেছন থেকে প্রফেসর ভুরের সাবধান বাণী ভেসে এলো, যেও না মনীষ, জগন্নাথবাবু কি বলেছিলেন মনে নেই? কিন্তু সে কথায় কর্ণপাত করল না মনীষ। দ্রুত এগিয়ে গিয়ে দরজায় জোরে ধাক্কা দিল সে। ভেজানো দরজা হাট করে খুলে গেল। দরজা খুলতেই আরেকবার প্রবল চমকের সম্মুখীন হলো সে। ঘর সম্পূর্ণ অন্ধকার। পকেট থেকে মোবাইল বের করে ফ্ল্যাশ লাইট জ্বালাতেই হতবাক হয়ে গেল। সারা ঘরে থই থই করছে জল। এত জল এলো কোত্থেকে? প্রবল বর্ষণে হোমাগ্নি নিভে গেছে। ঘরের একদিকে থই থই জলের মধ্যে পড়ে রয়েছে জগাতান্ত্রিকের দেহ। আপাত দৃষ্টিতে প্রাণহীন মনে হলেও খুব ভালো করে লক্ষ্য করলে বোঝা যায় তার শ্বাস চলছে। কয়েক মুহূর্ত হতবুদ্ধি হয়ে সেখানে দাঁড়িয়ে রইল মনীষ। ততক্ষণে তার পেছনে দরজায় এসে দাঁড়িয়েছে প্রফেসর ভুরে এবং ডাক্তার যোশী। প্রফেসর ভুরের হাতে একটা ইমার্জেন্সি লাইট, প্রয়োজন হতে পারে বলে তিনি আগেভাগেই সেটি এনে রেখেছিলেন। তারাও ঘরের পরিস্থিতি দেখে হতবুদ্ধি হয়ে গেছেন। ডাক্তার যোশী নিজের মনে বিড়বিড় করলেন, এ অসম্ভব, এ অসম্ভব। নিজেকে সামলে ইমার্জেন্সি লাইট হাতে তুলে প্রফেসর ভুরে ঘরে ঢুকে খাটের দিকে তাকাতেই প্রবল আতঙ্কে চিৎকার করে উঠলেন, ওটা কি? হ্যাঁ, কি কি ওটা? তার দৃষ্টি অনুসরণ করে সকলে সেদিকে তাকাতেই সকলের শির দ্বারা দিয়ে যেন প্রবল ভয়ে স্রোত নেমে গেল। তারা দেখল খাটের ওপর উপুর হয়ে পড়ে আছে রোহিণীর নিষ্প্রাণ রক্ত ভেজা দেহ, আর রোহিণীর ঠিক মাথার ওপর সিলিংয়ে টিকটিকির মতো ঝুলে আছে 3-3.5 ফুট উচ্চতার এক অদ্ভুত দর্শন নগ্ন নারী মূর্তি। ঘর বেঁকিয়ে সে দেখছে ঘরে আগত নতুন 3 আগন্তুককে। তার মণিহীন সাদা চোখ থেকে ঝরে ঝরে পড়ছে লালসা। একসাথে 4-4টে শিকার তার পক্ষে যথেষ্টরও বেশি। রোহিণী বলে আর্তনাদ করে সেদিকে ছুটে যেতে গেল মনীষ, কিন্তু তার আগেই তার হাত শক্ত করে চেপে ধরলেন প্রফেসর ভুরে। চাপা স্বরে বললেন, খবরদার, এক পাও এগোবেন না। কিন্তু কিন্তু রোহিণী। দেরি হয়ে গেছে, খুব দেরি। জগন্নাথবাবু ব্যর্থ হয়েছেন, তামরিষা জন্ম নিয়ে নিয়েছে। এবার সে শুরু করবে ধ্বংসের খেলা। হে ঈশ্বর, পালাতে হবে, আমাদের এক্ষুনি এই ঘর ছেড়ে পালাতে হবে। অন্যদিকে ঘুম ভেঙে ধরফর করে উঠে বসেছেন জগাতান্ত্রিক। হতবাক হয়ে এদিক ওদিক তাকালেন তিনি। কি হয়েছিল তার? আর সারা ঘর জুড়ে এত জলই বা কেন? পর মুহূর্তে সচকিত হয়ে উঠলেন তিনি। মায়াবিনী তামরিষা মায়া বলে তাকে ঘুম পাড়িয়ে দিয়েছিল। তারপর মায়া বলে ঘরে বৃষ্টিপাত করে মুছে দিয়েছে খাটের চারপাশের গণ্ডি এবং নিভিয়ে দিয়েছে যজ্ঞের আগুন। জগাতান্ত্রিক দীর্ঘশ্বাস ফেললেন। ব্যর্থ হয়েছেন তিনি। কিন্তু তখনই তার মাথায় আরেকটা প্রশ্ন এলো, তার ঘুম ভাঙল কি করে? মায়া বলে তাকে ঘুম পাড়িয়ে দিয়েছিল অপদেবী তামরিষা। এ ঘুম তো সহজে ভাঙে না।
তবে তো নিশ্চিত রূপে তামরিসার মায়া তার উপর সম্পূর্ণ কাজ করেনি। কিন্তু তা কিভাবে সম্ভব? তখনই বিদ্যুতের মতো কিছু মনে পড়ল তার। সাথে সাথে গলায় ঝুলতে থাকা পাথরের মালাটা একটানে খুলে নিলেন। এটা তার গুরু দেহত্যাগের আগে তাকে দিয়ে বলে গিয়েছিলেন, এ কোনো সাধারণ মালা নয়, আমার সারা জীবনের সাধনার ফল এই মালা। সুদূর ভবিষ্যতে এই মালা তোকে রক্ষা করবে, কিন্তু কিন্তু শুধুমাত্র একবারই এই মালা তুই ব্যবহার করতে পারবি। আর তুই নিজেই বুঝতে পারবি কখন এই মালা তোকে ব্যবহার করতে হবে। এতদিন এই মালা ব্যবহার করতে হয়নি তাকে, কিন্তু আজ প্রথম ও শেষবারের মতো ব্যবহার করতে হবে এই অমোঘ তন্ত্র। চোয়াল শক্ত হলো জগাতান্ত্রিকের। তাকে উঠে বসতে দেখে ডক্টর আলোক যোশী ছুটে গেছেন জগাতান্ত্রিকের দিকে। উত্তেজিত কণ্ঠে ডক্টর যোশী প্রশ্ন করলেন, আপনি ঠিক আছেন তো? মাথা নাড়িয়ে সম্মতি জানালেন জগাতান্ত্রিক। তখনই সিলিং থেকে মনীষকে লক্ষ্য করে ঝাঁপ দিল তামরিসা। কিছু বোঝার আগেই প্রবল ধাক্কায় শক্ত মেঝেতে আছড়ে পড়ল মনীষ ও প্রফেসর ভুরে। প্রবল আতঙ্কের সাথে সাথে জ্ঞান হারালেন প্রফেসর ভুরে। মনীষেরও চোট লেগেছে মাথায়, ফেটেও গেছে বোধ হয়, যন্ত্রণাও হচ্ছে খুব। কিন্তু সে সমস্ত অগ্রাহ্য করে উঠে বসল মনীষ। কিন্তু তার আগেই তার বুকের ওপর চেপে বসেছে সেই নারী মূর্তি। একরাশ আতঙ্ক নিয়ে মনীষ দেখল নারী মূর্তির মাথাটা ধীরে ধীরে নেমে আসছে তার গলার দিকে। নারী মূর্তির মুখের প্রবল দুর্গন্ধে বমি উঠে আসলো মনীষের। প্রবল আতঙ্কে জ্ঞান হারানোর আগে মনীষ দেখল নারী মূর্তির চোয়াল পর্যন্ত বিস্তৃত কালো ঠোঁট দুটো ফাঁক হয়েছে এবং মুখের ভেতর থেকে ঝিলিক দিচ্ছে অসংখ্য সাদা সরু সরু তীক্ষ্ণ দাঁত। মনীষের বুকের ওপর বসে তার গলার দিকে নারী মূর্তিটিকে ঝুঁকে পড়তে দেখা মাত্রই এক লাফে উঠে দাঁড়িয়ে হুঙ্কার ছাড়লেন জগাতান্ত্রিক, জয় মা! তার প্রবল হুঙ্কারে ঘাড় বেঁকিয়ে তার দিকে ফিরে তাকালো সেই নারী মূর্তি। পর মুহূর্তে যেন থমকে গেল সে। তার মায়াজাল থেকে এত সহজে কিভাবে মুক্ত হলো এই মনুষ্য জীব? ডাক্তার যোশীও অবাক হয়ে গিয়েছেন জগাতান্ত্রিককে দেখে। মুহূর্তের মধ্যে কোনো মানুষ এতটা বদলে যেতে পারে কিভাবে? এ কোন জগাতান্ত্রিক? একটু আগে পরিচিত হওয়া সে বিনয়ী হাসিমুখ জগাতান্ত্রিক কোথায় যেন হারিয়ে গেছে। এই জগাতান্ত্রিককে তিনি চিনতে পারছেন না। মাথার চুল উস্কো খুস্কো, চোখ ঘোর রক্তবর্ণ, ঘন ঘন শ্বাস ছাড়ছেন। কি ভয়ঙ্কর লাগছে তাকে। হাতের মালাটি উঁচু করে ধরে জগাতান্ত্রিক চিৎকার করে উঠলেন, থাম শয়তানি, ছেড়ে দে ওকে, ছেড়ে দে! কিন্তু সেই সাবধানবাণী বিন্দু মাত্র গ্রাহ্য করল না নারী মূর্তি। সে আবার ঝুঁকে পড়ল মনীষের দিকে। জগাতান্ত্রিক মালাটি একবার কপালে ঠেকিয়ে বিড়বিড় করে কোনো একটা মন্ত্র উচ্চারণ করতে করতে মালাটি বাড়িয়ে ধরল সেই নারী মূর্তি অর্থাৎ তামরিসার দিকে। পর মুহূর্তে এক অদ্ভুত ব্যাপার ঘটল। মালার পাথরগুলো উজ্জ্বল নীল বর্ণ ধারণ করলো এবং তারপরই মালাটি থেকে একটা সরু নীল আলোর রশ্মি বেরিয়ে এসে বিদ্যুতের মতো ধেয়ে গেল তামরিসার দিকে। প্রবল ধাক্কায় মনীষের শরীরের ওপর থেকে ঘরের কোণে ছিটকে পড়ল সে। ডাক্তার যোশী একরাশ বিস্ময় নিয়ে দেখলেন মালা থেকে নির্গত নীল আলোর সেই রশ্মি ঘিরে ধরেছে নারী মূর্তিকে। প্রবল যন্ত্রণায় চিৎকার করে উঠল তামরিসা। কয়েক মুহূর্ত মাত্র, তারপরই দেখা গেল দাউ দাউ করে জ্বলে উঠছে নারী মূর্তির শরীর। কিন্তু সব থেকে অদ্ভুত, তামরিসার শরীর ছাড়া সেই আগুন ঘরের কোনো কিছুকে স্পর্শ করছেন না। প্রবল আর্তনাদ করে উঠল তামরিসা। তবে এ আর্তনাদ শুধু যন্ত্রণার নয়, এ আর্তনাদ ব্যর্থতার, পরাজয়ের। আবার ব্যর্থ হয়েছে সে, আবার পরাজিত হয়েছে সে এক সাধারণ মনুষ্যের কাছে। তবে সে হার মানবে না, প্রতিনিয়ত ফিরে আসার চেষ্টা চালিয়ে যাবে। এবার সে ব্যর্থ হয়েছে তো কি হয়েছে, পরের বার সে সফল হবে। সফল তাকে হতেই হবে। কিছুক্ষণ পরে সামান্য ছাই ছাড়া আর কিছুরই অস্তিত্ব রইল না তামরিসার। জগাতান্ত্রিকের হাতের মালাটাও কোনো অলৌকিক উপায়ে
অদৃশ্য হয়েছে। ডক্টর যোশী একরাশ বিস্ময় নিয়ে বললেন, তাহলে কি সেই অপদেবী ধ্বংস হয়ে গেল? সৃষ্টির আদি থেকে যার অস্তিত্ব, তার ধ্বংস হবে কি করে? তার শরীর আমরা ধ্বংস করতে পেরেছি মাত্র। যদিও একটাই দুঃখ, তামরিসার ধারক মেয়েটিকে বাঁচাতে পারলাম না। যাই হোক, আসুন, আর মনীশবাবু আর সোমবাবুর সেবা শুশ্রূষার দরকার। এতক্ষণ তোমরা শুনলে শ্রী শঙ্কর সেন শর্মা রচিত হাড় হিম করা ভৌতিক গল্প তামরিসা অন্ধকারের অপদেবী। বিভিন্ন চরিত্রে যারা রূপদান করেছে তারা হলেন, কথক ও জগন্নাথের চরিত্রে ছিল প্রভাকর, মনীষ দেবায়ন, তামরিসা সোনালী, রোহিণী ইন্দ্রাণী, ডাক্তার এবং হরিশের চরিত্রে ছিল শুভ্রজ্যোতি, ডাক্তার আলোক যোশী হয়েছেন তরুণ কান্তি, ডাক্তার সৌমেন প্রয়াস, প্রফেসর সোহম ভুরে ও গুরুদেবের চরিত্রে ছিলেন রাজ, সরোজিনী ও মিনাম্মার চরিত্রে ছিলাম আমি মৌমিতা। কেমন লাগলো গল্পটা? অবশ্যই ভালো এবং খারাপ দুটোই কমেন্টের মাধ্যমে আমাদের জানাও। সাথে আরেকটি কথা, এই গল্পটিতে যে বইটির উল্লেখ করা হয়েছে, অর্থাৎ ডক্টর হেনরি কে রাদারফোর্ডের লেখা বই তামরিসা অ্যান ইন্ডিয়ান ইভিল ডেইটি, এই বইটিতে এই অপদেবীর উল্লেখ পাওয়া যায়। এই বইটি সম্বন্ধে পুরো তথ্য আমরা জানাবো খুব তাড়াতাড়ি শ্রী শঙ্কর সেন শর্মার কলমে। আজ তাহলে আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং লাইসেন্স টু থ্রিলের সাথে থেকো। শুভরাত্রি।